এটা বলো। প্রথম পর্ব না দ্বিতীয় পর্ব? দ্বিতীয় পর্ব দ্বিতীয় না প্রথম পর্ব, পর্ব এটা? দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পর্বের ঠিক আছে। 50 নম্বর পৃষ্ঠা, মানে দ্বিতীয় পর্বের শুরু হচ্ছে সবে। না, এটা প্রথম পর্ব আছে, প্রথম পর্ব। কম বেশি ধারণা, তারপরে ছোট থেকে বড়, তারপরে যোগ। দেখবে ওই স্মাইলি ছোট ছোট ইমোজি আছে আর কচ্ছপ আছে, যোগের ধারণাগুলো। আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারবে তাহলে। এইটা ওপেন করেছো সবাই? হ্যাঁ, ওপেন আছে। আচ্ছা, পেজ নম্বর কত? দেখো আমি পাঠিয়েছি, পেজ নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপে দেখো। আমার এখানে 50 দেখাচ্ছে। দেখো এখানে প্রথমেই স্মাইলির ছবি দেওয়া আছে এবং এইভাবে যোগের ধারণা দেওয়া আছে। কেউ যদি যোগ অ্যাজ এ টিচিং ডেমো দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে যোগ এইভাবে করবে, কখনোই কিন্তু সংখ্যা করবে না। এই যে এখানে যেমন 3টে স্মাইলি প্রথমে এঁকেছে, তারপরে 4টা স্মাইলি এঁকেছে, তারপরে 5টা এঁকেছে, এবং এই টোটাল বাচ্চারা গুনবে আঙ্গুল দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দিয়ে তারপরে 10 লিখবে, লেখার পরে একক আর এককের স্থানে 0 লিখবে এবং দশকের স্থানে 1 লিখবে, এইরকম। তো যখনই তোমরা ওই ইন্টারভিউতে টিচিং ডেমোতে যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবে, সবই কিন্তু এইভাবে ছবি এঁকে শেখাবে, এবং ছবির যে টপিক, সেই টপিকগুলো সহজ নেবে, যেগুলো খুব দ্রুত আঁকা যাবে। যেমন এখানে স্মাইলির ছবি দিয়েছে, স্মাইলির ছবি ব্যবহার করতে পারো, অথবা চকলেটের, বোতামের, কয়েনের, মানে যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম কোনো টপিক নেবে, বা থিম, টপিক তো বলা ভুল হবে, থিম নেবে, নিয়ে তারপরে এই যোগের ধারণা, বিয়োগের ধারণা, গুণ বা ভাগের ধারণা, সেগুলো আছে, পরপর দেব, ছবির সাহায্যে কিভাবে দেখিয়েছে সেগুলো দেবে। কারণ আমাদের ইন্টারভিউতে যারা ডেমো দিয়েছিল ওই যোগ বিয়োগ গুণ ভাগের উপর, তাদের কিন্তু নর্মাল আমরা যেভাবে ছোটবেলায় শিখে এসেছি অঙ্ক দিয়ে, সেইভাবে কিন্তু বলেনি, বলেছে ছবি দিয়ে করে দেখাও, তোমাদের বইতে যেমন ভাবে আছে সেইভাবে করে দেখাও। তো সেইটা কিন্তু মাথায় রেখো, যারা অঙ্কে, মানে এই 4টে যে অঙ্ক, যে মৌলিক প্রক্রিয়া, এই মৌলিক প্রক্রিয়ার উপরে যে ডেমো দেবে, তারা এটা মনে রেখো। ঠিক একই রকম ভাবে দেখবে 51 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। 51 নম্বর পৃষ্ঠায় কিন্তু বিয়োগটাও ছবির সাহায্যে শিখিয়েছে, যে 5টা মাছের ছবি আছে, সেখান থেকে 2টো মাছের ছবি বাদ দিয়ে দিল, তাহলে বাচ্চারা হাতে গুনবে, তাহলে কটা মাছ থাকলো, প্রথমে 5টা ছিল, তাহলে 2টো মরে গেল বা 2টো বাদ চলে গেল, তাহলে কটা মাছ থাকলো, বাচ্চারা হাতে গুনে বলবে 3টা, তখন 3টা। এইভাবে আর কি বিয়োগ শেখাতে হবে, যোগ বিয়োগ শেখাতে হবে। তারপর দেখো 52 নম্বর পৃষ্ঠায়, 52 নম্বর পৃষ্ঠায় খুব ইনোভেটিভলি জ্যামিতিক আকার মানে শেখানোর চেষ্টা করা হয়েছে। এই সময় বাচ্চারা কিন্তু ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বৃত্ত বা ওভাল শেপ, উপবৃত্তাকার শেপ, এগুলো কিন্তু জানবে না, নাম জানবে না, কিন্তু শেপ গুলো কিন্তু জানবে। কিভাবে জানবে? আঁকার মাধ্যমে জানবে। যে এই যেমন ওভাল শেপ, তিনটা ওভাল শেপ, এবং দুটা চতুর্ভুজ, একটা বৃত্ত, একটা না 2টো বৃত্ত, কারণ চোখও আছে, আর একটা ত্রিভুজ দিয়ে একটা গোটা পাখি এঁকে ফেলেছে। তারপরে সমস্ত রকমের শেপ গুলোকে দিয়ে একটা গোটা রোবট বা মানুষ আঁকার চেষ্টা করেছে। তো এই যে মজার একটা অ্যাক্টিভিটি, একটা আনন্দদায়ক অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে কিন্তু বাচ্চারা শেপ শিখবে। এবার এই ক্ষেত্রে তোমরা আরো কিছু অ্যাড করতে পারো শেপ শেখানোর ক্ষেত্রে। সেটা কি? এইভাবে বাচ্চারা আঁকলো, আঁকার পরে তারপরে তুমি তখন বোর্ডে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে এঁকে বুঝিয়ে দিলে, যে দেখো এটা গোল, এটা উপবৃত্তাকার যেটা, সেটা এঁকে বোঝালে যে এটা একটু আলাদা,
তারপরে যেটা চতুর্ভুজ সেটা দেখবে 4 কোণা, ওরা বলবে 4 কোণা। ত্রিভুজটাকে ত্রিভুজ তো বলতে পারে না, ওরা বলে 3 কোণা, সিঙ্গারার মতো এরকম বলে। তো সেই ক্ষেত্রে তুমি বাস্তব কিছু উদাহরণ ব্যবহার করতে পারো। আর সবচেয়ে ভালো হয় যদি স্কুলে ওই শেপের এলটিএম থাকে, যেটা সব স্কুলেই মোটামুটি সরকার পাঠিয়েছে, খুব প্রত্যন্ত স্কুলেও আছে। সেই এলটিএম, শেপের এলটিএম নিয়ে আসবে, নিয়ে এসে সবশেষে বাচ্চাদেরকে ওইগুলো টাচ করাবে, যে কোনটা উপবৃত্তাকার, কোনটা ত্রিভুজ, কোনটা চতুর্ভুজ, কোনটা বৃত্ত, এগুলোকে টাচ করিয়ে ফিল করাবে, ঠিক আছে? তো এই অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু শেপের ধারণা বা জ্যামিতিক ধারণা সেটা কিন্তু আমাদের ক্লাস 2 থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা অনেককে করেছে আমাদের, যে জ্যামিতিক যে আকারের যে ধারণা, সেই ধারণা প্রাথমিক শ্রেণীর কোন শ্রেণী থেকে শুরু হচ্ছে, এটা পয়েন্ট আউট করে রেখো। খাতা আর পেন নিয়ে যে বসতে হবে রোজ, সেটা আমার বলার আশা করি প্রয়োজন নেই। তো এটা নোট করে রাখো খাতায়, যে ক্লাস 2 থেকে কিন্তু জ্যামিতিক যে বিভিন্ন শেপ আছে সেই শেপের ধারণাগুলো দেওয়া হয়েছে। এখানে দেখো সেই একই রকম বিভিন্ন রকমের ট্রাপিজিয়াম, বরফি, ঠিক আছে, এবং যে আমরা জিআই করি সেই জিআই এর বিভিন্ন শেপ গুলো দিয়ে দিয়েছে, দিয়ে একটা ওদেরকে কমপ্লিট শেপের ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার আমি 54 নম্বর পৃষ্ঠায় আসছি। দেখো 54 নম্বর পৃষ্ঠায় প্রথমে তোমার ওই যে গাছের নিচে, গাছে অনেক ফল আম আছে, আর গাছের নিচে অনেক আম পড়ে আছে। এবার আমগুলোকে কুড়িয়ে কুড়িয়ে জড়ো করা হলো, এবার করে এনে তারপরে নতুন ভাবে কাঠি ও 9টি লাল বল দিয়ে গুনবো। এবার 9টি লাল বল, এখান থেকে একক আর দশকের ধারণা দেওয়া হচ্ছে, যে যখন ধরো 20 হচ্ছে, তাহলে এককের স্থানে 0 মানে কোনো বল নেই, আর দশকের স্থানে দুটা বল আছে। তো এইভাবে একক আর দশকের ধারণা দেওয়া হচ্ছে। এখান থেকেও অনেকে ডেমো নিয়ে নিতে পারো, যে বাচ্চাদেরকে অঙ্কগুলো, যে তোমার অঙ্ক অঙ্ক থেকে যে সংখ্যা তৈরি হচ্ছে, সেই সংখ্যাটা বোঝাবে কি করে। এক অঙ্কের সংখ্যা থেকে যখন 2 অঙ্কের সংখ্যা হচ্ছে বা 3 অঙ্কের সংখ্যা হচ্ছে, তখন সেটা বোঝাবে কি করে? তখন বোঝাবে এই যে কাঠিতে পুঁথি রেখে রেখে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ডেমোতে কিন্তু এই কাঠিতে পুঁথি ব্যাপারটা কিন্তু ডেমোতে ছবি আঁকবে, এটা কারণ এটা ওরা দেখবে। যদি বলে যে একক দশকের ধারণা দাও, তাহলে সঙ্গে সঙ্গে বোর্ডে এই যে এই চিত্রগুলো দেখা যাচ্ছে, যেখানে লাল বলগুলো লাগানো আছে, চিরুনির মতো একটা অংশ, এই অংশগুলো কিন্তু বোর্ডে আঁকতে হবে, ঠিক আছে? ওরা এইগুলোই দেখে, যে তাহলে ছেলেটা বা মেয়েটা যে কিনা শিক্ষক শিক্ষিকা হয়ে এসেছে, সে বইটি কতখানি ভালো করে পড়ে এসেছে। অথবা আরেকটা জিনিস ম্যাডাম করতে, হ্যাঁ বলো। বলছি, একটা কোশ্চেন হচ্ছে, হুম বলছি আমি ডেমোতে যদি কঠিন টপিক নিই সেটা হুম। থেকে আমার নাম্বার বেশি দেবে? না, এরকম কোনো প্রেজেন্টেশন ব্যাপার নেই। মোটামুটি এরকম থাকলে? কোনো ব্যাপার নেই, না। তুমি সহজ টপিক নাও, কঠিন টপিক নাও, তুমি টপিকটাকে কত সুন্দর করে বোঝাতে পারছো কম সময়ের মধ্যে, এটা ম্যাটার। আচ্ছা। আচ্ছা, এবার দেখো মালা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেখানেও কিন্তু ওই একই রকম ভাবে চিরুনির মতো দুটো একক দশকের মানে দল ভাগ করেছে, এবং সেখানে পুঁথি দিয়ে একক দশকটাকে ক্লিয়ার করা হয়েছে। ঠিক একই রকম ভাবে শতকের ধারণাও ভবিষ্যতে আমরা দেখবো, এই একই রকম ভাবে চলবে। 57 পৃষ্ঠা পর্যন্ত এই একই জিনিস চলেছে, 57 না 58 পৃষ্ঠাতেও একই জিনিস চলেছে, কিন্তু 58 পৃষ্ঠাতে আবার ছবি দিয়ে এক্সপ্লেইন করেছে, যে এককের ঘরে 4টা পিঁপড়ে মনে হচ্ছে, যাই হোক পোকা, 4টা পোকা আছে, আর দশকের ঘরে একটা পোকা আছে মনে হয়। কি এটা কি করেছে, দাঁড়াও দেখি এখানে। নিজে বল বসায়, আচ্ছা আচ্ছা, এইটা কি তোমাদের ক্লিয়ার হচ্ছে? তোমরা যারা দেখছো বুঝতে পারছো কি এটা, যে 14 কেমন করে হলো এখানে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে তো। বলো কি করে হচ্ছে। 10টাকে 1 রিপ্রেজেন্ট করছে, হুম, আর এককের ঘরে তো 4টা আছে, 4 বসিয়ে দিয়েছে। কিন্তু ছবিটা এক্সপ্লেন করো। এই যে পোকা মাছ দিয়েছে, এই ছবিগুলোকে কি, এই ছবিগুলো কিভাবে সংখ্যাগুলোকে বা অঙ্কগুলোকে এক্সপ্লেন করছে? কারণ ছবির সাথে ম্যাডাম আমি তো কোনো মিল পাচ্ছি না।
না ম্যাম ঠিকই তো আছে, বলবো? ওখানে তো 10টা আছে। ম্যাম বলবো? এই যে হ্যাঁ বলো। মাহু- ম্যাম দেখেন, প্রথম যেটা ঘরে দেওয়া আছে ওখানে দেখেন 10টা পোকার ছবি আছে। হুম তো দশকের ঘরে ওই জন্য 1 দশক দিয়েছে। হুম হ্যাঁ, হুম। এবার দেখেন এখানে বাইরে কিন্তু 4টা পোকা আছে, হ্যাঁ, ওই জন্য এককের ঘরে 4টে বল দিয়েছে। ভেরি গুড। এখানে কিন্তু এই দ্বিতীয় ছবিটাতে দুটা মাছ কি করে হলো দশকের ঘরে? ম্যাম ওখানে দেখেন 1 10 করে দুবার দেওয়া আছে, ওই জন্য 2 10 এ 20, ওই জন্য দশকের ঘরে 2 দিয়েছে। আর বাইরে দেখেন 3টে মাছ আছে, ওই জন্য এককের ঘরে 3 লিখেছে। আচ্ছা, ভেরি গুড। তার মানে তোমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে। এখানে এখানেও গাছের ক্ষেত্রেও সিমিলারলি। তার মানে একটা জিনিস দেখো এখানে, যে এটা কিন্তু আমার শুরুতে বুঝতে খুব অসুবিধা হয়েছিল। এখানে দেখো তাহলে, যে যখনই 30 বা 20 মানে 10-এর যে পোর্শন গুলো আমরা পাচ্ছি, 10-এর থেকে বেশি পোর্শন গুলো পাচ্ছি, সেগুলোকে কিন্তু 10-10 করে 3টা ভাগে ভাগ করে নিয়েছে, অথবা 2টা ভাগে ভাগ করে নিয়েছে। মানে 20 হলে দুটা ভাগ, 3টা 30 হলে 3টা ভাগ, 40 হলে 4টা ভাগ, এইভাবে। তো এইগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের করতে পারে, এগুলো খুব ভাইটাল প্রশ্ন। আর আমাদের যারা মানে ইন্টারভিউতে ডেমোতে খাবি খেয়েছে, এইসব প্রশ্নেই কিন্তু খাবি খেয়েছে। প্রশ্নগুলো কিন্তু করে খুব, ওই জন্যই বই অ্যানালিসিস করছি খুঁটিয়ে খুঁটিয়ে। কারণ তোমরা বাইরে থেকে দুটো প্রশ্ন পারলে না অসুবিধা নেই, কিন্তু টেক্সট বুক থেকে প্রশ্ন না পারলে সেখানে অসুবিধা আছে। আচ্ছা, এবার দেখো কটা বেলুন যোগ করে নিয়েছে, 12টা বেলুন আর 3টা বেলুন নিয়ে টোটাল 15টা হচ্ছে, ছবি দিয়ে এক্সপ্লেন করেছে। এইবার আস্তে আস্তে যোগের যে ধারণাগুলো, সেই ধারণাগুলো কিন্তু অ্যাডভান্স স্টেজে আসছে। এর আগে শুধুমাত্র ছবি দিয়ে যোগ করে বোঝানো হয়েছিল, ক্লাস 1-এও আমরা সেরকম করতেই দেখেছি। তারপরে ক্লাস 2-তে এসে ছবি দিয়ে শিখলো, শেখার পরে তারপরে আবার একক দশকের পোর্শনটা শিখলো, শেখার পরে এখানে কিন্তু ওই যেটা আমরা ছোটবেলায় শিখেছি, যে ওই দাঁড়ি গুনে গুনে যোগ করা, ছবির সাথে সাথে দাঁড়ি গুনে গুনে যোগ করা, সেটাও কিন্তু শিখছে। এরপরে আমরা প্রশ্নপত্র দেখব, যে আমার কাছে আছে প্রশ্নপত্র, আমি সেগুলো এই বইগুলো কমপ্লিট হয়ে গেলে আমি পাঠাবো। ক্লাস 2 এর বইটা হয়ে গেলে আমার বই থেকে পাঠাবো। সেখানে দেখবে যে ওই আঁকাও দেওয়া আছে, আবার ওই দাড়িগুলোও দেওয়া আছে, দিয়ে সেখান থেকে বাচ্চাদের গুনে গুনে অঙ্কটা করতে হচ্ছে। এবার আমার প্রশ্ন তোমাদের জন্য, যে এই যে আঁকা দেওয়া হচ্ছে, তারপরে এই দাড়িগুলো দেওয়া হচ্ছে কেন? আমাদের সময়ে তো শুধুমাত্র অঙ্ক দিয়েই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে দিয়েছি। তাহলে এখন হঠাৎ করে এই তোমার আঁকা দেওয়া হচ্ছে এবং তোমার দাড়ি দেওয়া হচ্ছে, এতে সময়টা বেশি লাগছে, কিন্তু তবু কেন দেওয়া হচ্ছে? বলবো ম্যাডাম, বলো। আমাদের যে সেন্সাস গুলো আছে না, ওগুলোকে কাজে লাগাচ্ছে লার্নিং এ। হুম। আর বেলুন গুলো দেওয়ার কারণ ম্যাম আমি হচ্ছে যে বলবো, দৈনন্দিন এক এক জীবনের করে ম্যাম আমি বলবো। বলো, একজন কেউ বলা শুরু করেছিল, এক এক করে বলো। হ্যাঁ বলছি যে বেলুন গুলো দেওয়ার কারণ হচ্ছে যে দৈনন্দিন জীবনে যে সমস্ত উদাহরণগুলো দেখতে পাচ্ছে শিক্ষার্থীরা, সেগুলোর সাথে যাতে মিল ঘটাতে পারে। আচ্ছা, হ্যাঁ বলছি বলো। ম্যাম, ওটা ফারহানা, কথা কেটে গেল। শুনতে পাওয়া গেল না। হ্যাঁ, ওটাকে মানে বিকৃত থেকে করার জন্য। আচ্ছা, আর কেউ? ম্যাম হুম। ম্যাম বাচ্চাদের মানে বিমূর্ত চিন্তাকে মানে মূর্ত চিন্তাতে পরিণত করার জন্য এই মুহূর্ততে। প্রথমে বেলুন গুলো ব্যবহার মানে ছবিগুলো ব্যবহার করছে, তারপরে দাড়ি দিয়ে এই দাগ টার্মটা, কেটে কেটে হ্যাঁ ব্যবহার করছে। ম্যাম হ্যাঁ বলো। বলছি আমি কি ওটাকে মূর্ত। হুম থেকে বিমূর্ত করার জন্য হুম। ওটা ছবিগুলো দিয়ে দিলে ওদের কাছে হ্যাঁ বলছি ম্যাম ওটা মূর্ত থেকে বিমূর্ত
না, মূর্ত করার থেকে জন্য, মানে বিমূর্ত ছবি না, বিমূর্ত গুলো থেকে দিয়ে মূর্ত করার জন্য। হুম, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত আর কংক্রিট হচ্ছে মূর্ত। তো বিমূর্ত থেকে মূর্ত করার জন্য এই টার্মটা কিন্তু খুব খুব দরকার। মূর্ত টার্মটা কিন্তু খুব দরকার, বা কংক্রিট মানে, বা এই যে সেন্স, আমরা তো জানি যে মূর্ত মানেই বাচ্চারা সেখানে বেশি সেন্স ব্যবহার করতে পারবে, যেটা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত সেখানে বাচ্চারা কোনো প্রকারই সেন্স ব্যবহার করতে পারবে না। তো এই টার্মটা কিন্তু ইউজ করতে হবে, যে এই আঁকা বা এই দাঁড়ি এগুলো দেওয়া হচ্ছে যে যে আমরা অঙ্কের যে প্রসেস গুলো শিখছি সেখানে অঙ্কগুলোকে মূর্ত করে দেওয়ার জন্য। না হলে কি বেশিরভাগ আমাদের দেখবে বেশিরভাগ শিক্ষার্থী দুর্বল হয় মূলত দুটো বিষয়ে। একটা হচ্ছে ইংরেজি। এবার ইংরেজি বিষয়ে দুর্বল হয় তার কারণ হচ্ছে ইংরেজি আমাদের দ্বিতীয় ভাষা। ইংরেজির ক্ষেত্রে আমরা ল্যাড নিয়েও জন্মাচ্ছি না, আর আমাদের আর্থসামাজিক পরিবেশে ইংরেজি বলে কম। দেখবে সেলিব্রিটিরা বা যারা বিভিন্ন পেশায় নাম কামিয়ে নিয়েছে তারা বাড়িতে ইংরেজিতে কথা বলে, এবং ওটা নিয়ে আমরা অডিয়েন্সরা মজা করি যে কেন ওরা ওদের বাচ্চাদের সাথে বাংলায় কথা বলতে পারছে না। ওরা বাংলাতে কথা বলে না কারণ ওরা জানে যে ওদের বাচ্চারা হয়তো দেশে থাকবে না, বা তাদের যে কেরিয়ার বিল্ড আপ হবে সেটা বিদেশ থেকে, সোর্স অফ ইনকামটা বিদেশ থেকে আসবে, দেশ থেকে আসবে না। দ্যাটস ওয়াই ওরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ইংরেজিতে সহজাত করে তোলার চেষ্টা করে। সেই জন্য ওদের যে সামাজিক পরিবেশটা, আর্থসামাজিক পরিবেশটা, সেখানে ইংরেজি ভাষা সব থেকে বেশি ব্যবহৃত হয় মাতৃভাষার তুলনায়। ওরা ইংরেজিটাকেই মাতৃভাষাতে রূপান্তরিত করার চেষ্টা করে, ঠিক আছে? কারণ ওরা জানে যে ওদের বাচ্চার সোর্স অফ ইনকামটা ভারতবর্ষে হবে না, বা আমাদের ভারতবর্ষের মতো উন্নতশীল রাষ্ট্র হবে না, ওদের সোর্স অফ ইনকামটা বাইরের কোনো উন্নত দেশ থেকে হবে। সেই কারণে সেইভাবে তৈরি করার চেষ্টা করে। এবার আসি অঙ্কের প্রসঙ্গে। অঙ্কটা আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের বা শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব কঠিন একটা বিষয় মনে হয়। তার কারণ অঙ্কের যে যে অঙ্কগুলো, আমরা তো 0, 1, 2 এগুলোকে অঙ্ক বলি, আর যখন এই অঙ্কগুলো পাশাপাশি বসে একটা একটা ফিগার তৈরি করে সেটাকে আমরা সংখ্যা বা নাম্বার বলি। তো এইগুলো যখন আমাদের কাছে বিমূর্ত, আমাদের কাছে মূর্ত না। দেখবে একটা অশিক্ষিত বাচ্চা ছেলে, তাকে যদি দীর্ঘদিন হাটে বা বাজারে বসিয়ে রাখা হয়, সে কিন্তু খুব সহজেই হিসাবটা শিখে যায়। অঙ্কের যে সরল প্রসেস থেকে জটিল প্রসেস গুলো কিন্তু সহজেই ওরা মুখে মুখে যোগ বিয়োগ গুণ ভাগ করে। কিন্তু মানে একটা বাচ্চা যে প্র্যাকটিক্যালি শিখছে না, সে কিন্তু ওই প্রসেস গুলো ধরতে তার অনেকটা বেশি সময় লাগে। তো ওই কারণে আমাদের টেক্সট বুক গুলোতে চেষ্টা করা হয়েছে যে অঙ্কের মতো বিমূর্ত বিষয়ও যাতে আমাদের কাছে মূর্ত হয়ে ওঠে, সেই কারণে এই নতুন পন্থা অবলম্বন করেছে। এক, যে বিষয়টা মূর্ত করার জন্য তারা ছবি ব্যবহার করেছে আর দাড়ি ব্যবহার করেছে। আর দুই, এমন এমন আর কি ছবি তুলে এনেছে অঙ্কগুলোকে আমাদের কাছে পরিষ্কার করার জন্য, যে বিষয়গুলো বা যে ছবিগুলো আমাদের কাছে দৈনন্দিন জীবনে বাস্তবে পরিচিত সেগুলো ব্যবহার করেছে। এবং আমি এই প্রসঙ্গে আমার একটা স্টুডেন্টের কথা বলবো আমার স্কুলে, যে কিনা অন্য বিষয়ে যথেষ্ট বাজে, যথেষ্ট কাঁচা, কিন্তু অঙ্কে সে ভীষণভাবে সুপটু। কেন না, তার বাবার একটা মুদিখানার দোকান আছে, ঠিক আছে, এবং সে যা হিসাব করে বাকিরা ওর সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তো সেখান থেকে আমি বুঝতে পারি যে প্র্যাকটিক্যাল নলেজটা খুব দরকার, যাতে তাতে করে বিষয়টা তাদের কাছে মূর্ত থাকে। যেখানে ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট গুলো ওর কাছে মূর্ত না, কিন্তু অঙ্কটা ওর কাছে মূর্ত। ও রোজ বলে ম্যাম কখন অঙ্ক দেবে। তো ব্যাপারটা এটাই, আর কিছু না। এরপর দেখো 60 নাম্বার পৃষ্ঠায় ওই একই রকম টুপি দিয়ে একক দশকের ধারণা দেওয়া হয়েছে, যে 15টি নীল টুপি আর 12টি নীল টুপি আছে, তাহলে মোট কটা টুপি আছে। ঠিক আছে, এরকম ভাবে তোমার 23টা গাছ লাগানো হয়েছে, আর একজন 36টা, আর দিদিমণিরা 36টা গাছ লাগিয়েছেন, তাহলে মোট কটি গাছ লাগিয়েছেন, এরকম করে যোগের ধারণা দিয়েছে। এরপর চলে আসো 61 নম্বর পৃষ্ঠা। 61 নম্বর পৃষ্ঠায় কিন্তু পয়সার ধারণা দেওয়া হয়েছে, এবং এখানে খুব সুচারুভাবে পয়সা, যে আমরা যে পয়সাগুলো ব্যবহার করি, 1 টাকার
পয়সা বা 2 টাকার কয়েন, যেটাকে আমরা কয়েন বলি 5 টাকা, সেই ছবিগুলোকে ব্যবহার করেছে এবং সেটা দিয়ে এদের ধারণা দেওয়া হয়েছে। এবং এইভাবে ছবি দিয়ে ধারণা দিয়েছে বলে ওদের শিখতে কিন্তু বেশি সময় লাগবে না। 62 নম্বর পৃষ্ঠাতেও তাই একই রকম। এবং 62 নম্বর পৃষ্ঠাতে ম্যাচিং দেওয়া হয়েছে। সেখানে দেখাচ্ছে যে 2 টাকা দিয়ে 2 টাকার রিং বা 3 টাকার আইসক্রিম, 1 টাকার লজেন্স। তো তাহলে কোন টাকার সাথে কত টাকায় কেনা হচ্ছে সেইভাবে তোমাকে ম্যাচিং করতে হবে। মানে কিভাবে দেখো একটা রিয়েলিস্টিক সিচুয়েশন ক্রিয়েট করে কিন্তু অঙ্কের ধারণা দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। ঠিক আছে, এখানেও তাই এই একই রকম ভাবে কার্ডের সাহায্যে যোগের ধারণা দেওয়া হয়েছে কার্ড ব্যবহার করে। এই কার্ডগুলো হচ্ছে চারকোনা কার্ড বা ত্রিভুজাকার কার্ড। এই কার্ডগুলোও কিন্তু স্কুলে অ্যাজ এ এলটিএম দেওয়া হয়। মনে রাখো টিএলএম এর থেকে এলটিএম টার্মটা বেশি ব্যবহার করা এখন, সেটা বেশি উপযোগী, এটা মাথায় রেখো। এরপর 64 নম্বর পৃষ্ঠায় দেখো, 64 নম্বর পৃষ্ঠায় অঙ্ক দিয়ে একটা ফিগার তৈরি করতে বলা হয়েছে। এইটা কি ওই রেখাগুলোকে জুড়বে, অঙ্কগুলোকে জুড়বে, যে 4 থেকে 3-এ আসবে, 4 থেকে 5-এ আসবে, 5 থেকে 3-এ আসবে, 3 থেকে 6-এ আসবে, এইভাবে জুড়ে একটা ফিগার তৈরি হবে, একটা অ্যানিমালেরই ফিগার তৈরি হবে, ঘোড়ার ফিগার তৈরি হবে। এবং এইভাবে বাচ্চারা অঙ্কের ধারণা ক্লিয়ার করবে। এবার দেখো আমি চলে আসছি পর্ব 2, যেটা 65 নম্বর পেজে আছে। আর যাদের আলাদা পাঠ আছে তারা 2 নম্বর ভাগটা খোলো। ফার্স্টেই আছে আমাদের জাতীয় সঙ্গীত। তো জাতীয় সঙ্গীত ওরা অলরেডি পিপি থেকে প্রেয়ার লাইনে শিখে আসছে। এইবার ক্লাস 2-তে এসে জাতীয় সঙ্গীতটা কেন দিয়েছে, কারণ ওরা তো পিপি 1-এর বাচ্চারা তো জাতীয় সঙ্গীত জানে, তাহলে ওদের দেওয়া হয়েছে। তার কারণ এইবার এসে ওরা এই জাতীয় সঙ্গীতের যথার্থ মানে বা অর্থ বুঝতে পারবে। যে শিক্ষক বা শিক্ষিকা থাকবেন তারা প্রত্যেকটা শব্দ খুলে খুলে ওদেরকে বোঝাবে এবং এই ক্ষেত্রে ম্যাপ ব্যবহার করতে পারে। এই নিয়ে তো ইউটিউবে অজস্র ভিডিও আছে যেটা তোমরা দেখে নিয়েছো। তো ওরকম পুরানো যে ইন্ডিয়ার যে ম্যাপ, সেই ম্যাপটা ব্যবহার করে ওদেরকে বোঝাতে পারে, বোঝাতে হয়। তাতে কি বিষয়বস্তুটা মানে বিশেষ করে জাতীয় সঙ্গীতটা আমাদের পুরো বোধগম্য হয়ে ওঠে, যেটা আমাদের ছোটবেলায় করা হয়নি কিন্তু করা উচিত ছিল। তারপর দেখো 68 নাম্বার পেজ। 68 নাম্বার পেজটাকে শুধুমাত্র কি রং করতে বলেছে, ছবিটা রং করতে বলেছে। এবার আমার প্রশ্ন তোমাদের জন্য, যে ক্লাস 1 এবং ক্লাস 2 আমার বইয়ের মাঝে মাঝেই দেখছি যে এই রং করতে বলছে। কেন রং করতে বলছে? এর উপযোগিতা কি? পড়ার মাঝখানে রং করাটা একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে না? দিদি আমি বলি, বলো। বাচ্চারা পড়াশোনার সাথে সাথে রং সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবে। আর এখানে তো পরিবেশের বিভিন্ন ছবি, গাছ রং করতে হবে, তারপরে ঘর বাড়ি ঘাস টাস রং করতে হবে, সে কালার সম্পর্কে জানবে। এবং হচ্ছে তোমার যে পরিবেশ সম্পর্কে, পরিবেশের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবে। আর তার সাথে কি, তার সাথে হাতের পেশিগুলো হ্যাঁ বলো, কেউ কিছু বলতে যাচ্ছিলে? ম্যাম আমি বলবো। বলো। ম্যাম বাচ্চাদের একটা কনসেন্ট্রেশনের থাকে, প্রবলেম থাকে, তারা সহজে মানে এক জায়গাতে কনসেন্ট্রেশন মানে তারা চঞ্চল ভাব থাকে তাদের মধ্যে। এবং তাদের হাতের পেশিগুলো, যেটাকে আমরা ফাইন মোটর স্কিল বলি, সেটা ইয়েতে হয়, মানে সেটাকে সচল করার জন্য বা ভালো ফ্লেক্সিবল করার জন্য রং তুলি দিয়ে যেন তাদের মানে কাজ করানো হয়, সেই জন্য। ভেরি গুড। তো মেন উদ্দেশ্য কিন্তু এটাই। 1 নম্বর হচ্ছে যে বাচ্চাদের কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য, কারণ বাচ্চাদেরকে পড়ানোর সময় যদি অ্যামিউজমেন্ট না দিতে পারি, আনন্দ না দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের কনসেন্ট্রেশন থাকবে না। ওরা বাইরে রাস্তায় ফালুক ফুলুক করে তাকাবে, ওদের তুমি কোনো রকমই কনসেন্ট্রেশন আনতে পারবে না যদি শিক্ষণটা আনন্দদায়ক না হয়। ঠিক আছে, 1। আর 2 নম্বর হচ্ছে যে ফাইন মোটর স্কিল, যে হাতের যে আঙ্গুলের পেশির সঞ্চালন এবং সেই সঞ্চালনটা সেটা যাতে দক্ষতা আসে ওদের, তার জন্য কিন্তু রং করতে দেওয়া হচ্ছে। আর তার সাথে সাথে যেটা মীনাক্ষী বলেছিল, যে পরিবেশের যে বিভিন্ন বাস্তব যে জিনিসগুলো দেখে ওরা মূর্ত জিনিসগুলো দেখে আসছে, সেই সম্বন্ধে তাদের বোধ তৈরি হয়েছে কিনা। যেমন ধরো এখানে গাছ আছে, তো গাছের রং যদি কেউ এখন নীল করে বসে, তাহলে বুঝতে হবে যে সে কল্পনার জগতে বিরাজ
বিরাজ করে বেশি, সে বাস্তবটাকে দেখেই না, ওটা একটা প্রবলেম। তো সেই প্রবলেমটাকে আস্তে 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 মানে প্রবলেম বলতে বেশি হলে প্রবলেম, কিন্তু কিছু কিছু বাচ্চার মধ্যে থাকে মডারেট, সেটা আবার ভালো, কারণ তারা ক্রিয়েটিভ হয়। তাদের তাদের থেকেই বেশি কবি, তারপরে গায়ক গায়িকা বা রচনাকার, এক অভিনেতা অভিনেত্রী এগুলোর জন্ম হয়, সেটা ঠিক আছে। কিন্তু কেউ কেউ অতিরিক্ত করে ফেলে, সেই ক্ষেত্রে তখন ভাবতে হবে যে সে তার বাস্তব জগতের সাথে কানেকশন খুঁজেই পাচ্ছে না, তাই জন্য সবসময় একটা কল্পনার রাজত্বে বিরাজ করে, তখন সেই ক্ষেত্রে তার ট্রিটমেন্টের প্রয়োজন, তাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে। তো সেইটা বোধগম্যতা তৈরি হয়েছে কিনা, রং সম্বন্ধে একটা বোধ তৈরি হয়েছে কিনা, কিন্তু মুখ্য কিন্তু দুটো, এক কনসেন্ট্রেশন, দুই হচ্ছে ফাইন মোটর স্কিল। ঠিক আছে, তারপরে আসছে হচ্ছে একটা কবিতা দিয়েছে অন্নদা শঙ্কর রায়ের বর্ষার দিনে। এবার আমাকে তোমরা বলো, তোমরাই উত্তরটা দেবে, যে এই মাঝে মাঝেই দেখছি কবিতা দিয়েছে এবং শব্দার্থ দিয়ে দিয়েছে, তো এই কবিতাগুলো কি একটা ক্লাস 1 বা 2 এর বাচ্চার জন্য উপযোগী আদেও? হ্যাঁ ম্যাম, উপযোগী, কারণ কবিতার মধ্যে অনেক কাল্পনিক জিনিস থাকে। বাচ্চারা যদি কল্পনা না করতে পারে তাহলে তাদের বিকাশিত হবে কি করে, এবং কল্পনা থেকেই তো তারা ভবিষ্যতে নতুন কিছু আবিষ্কার করার মানে চাহিদা হবে তাদের মধ্যে। আচ্ছা, তুমি কল্পনার পাঠটা বললে, আর কোনো কি উপযোগিতা দেখতে পাচ্ছি এখানে? ম্যাডাম, বলো। কবিতায় তো সমবেত পাঠ হয় না, হুম। সমবেত পাঠ হলে ওরা এনার্জি পায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চারা যখন নিজে থেকে উচ্চারণ করবে তাদের স্পেলিংটাও ঠিক হবে, শব্দভান্ডারও বৃদ্ধি পাবে এবং রিডিং ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। একদম কবিতার বেসিক। মাধ্যমে হ্যাঁ বলো পরিতোষ। হ্যাঁ, আর একটা যে ছন্দ থাকে, যে আমাদের কবিতায় যে একটা ছন্দ থাকে সেখানে মনোযোজিত হয় বাচ্চারা, আনন্দও পায়। আচ্ছা, পরিতোষ কিছু বলছিলে? ম্যাম, কবিতা পাঠ ছন্দের মাধ্যমে যেহেতু হয়, সেই ছন্দটা শোনার মাধ্যমে তারা আনন্দিত পায় এবং তাদের মধ্যে যে সাহিত্যের রসবোধ আছে সেটা আস্তে আস্তে এই কবিতার মাধ্যমে জাগিয়ে তোলা হয়। আর একটা বেসিক জিনিস যেটা সবাই মিস করে গেলে, যেটা আমি এই বইটা শুরু করার আগে শুরুতেই বলেছিলাম, যে সমগ্র থেকে বিশেষ বা সমগ্র থেকে অংশের দিকে যাব। হ্যাঁ, তো বাচ্চারা যখন বর্ণ শিখে আসছে, শব্দ শিখে আসছে, এবং তারপরে আবার ওরা মানে রিভিশন চলছে। প্রথমে তো তারা একটা কবিতা পাঠ করেছিল, ছোট গল্প বা ছোট প্রবন্ধ পাঠ করেছিল, তারপর সেখান থেকে আমরা পাঠ পাঠ করে বর্ণ, ধ্বনি, যুক্ত বর্ণ, শব্দ এগুলো শিখিয়েছি, বাক্য শিখিয়েছি। তারপরে গিয়ে দেখো আবার রাউন্ডে আবার কবিতা আনছে, গল্প আনছে। তার মানে কি, তারা কতটা সঠিকভাবে বর্ণ চিনতে শিখেছে, তারা কতটা সঠিকভাবে শব্দ চিনতে শিখেছে, সেইটা কিন্তু আমরা এই পর্বে দেখব। শব্দার্থ, তারা এই সময় শব্দার্থ বুঝতে শুরু করবে, তাদেরকে জানানো হবে, সবেমাত্র শুরু করবে, কিন্তু তারা এই ক্ষেত্রে দক্ষ হবে না। কিন্তু এই সময় তারা শব্দটা পড়তে পারছে কিনা, শব্দটা পড়ে বর্ণগুলোকে চিনতে পারছে কিনা, ধ্বনিগুলোকে চিনতে পারছে কিনা, সঠিক উচ্চারণ করতে পারছে কিনা, এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই কারণে কিন্তু এইটা নির্ণয় করার জন্য বা মূল্যায়ন করার জন্যই কিন্তু বারবার মাঝখানে মাঝখানে কবিতা, গল্প এগুলো দেওয়া হয়েছে। এরপর দেখো যে আমাদের যে দিন আছে 7টা এবং 12টা যে মান্থ আছে, সেই কিন্তু 12টা মান্থ আর 7টা দিনের ধারণা দেওয়া হয়েছে এবং একটা চার্টের সাহায্যে ধারণা দেওয়া হয়েছে। এই সময় কোন দিনটা, কোন মাসটা 30 দিনের হবে এবং কোন মাসটা 31 দিনের হবে, এবং কোন কোন সালে লিপ ইয়ার হয় আর কোন কোন সালে লিপ ইয়ার হয় না, তার একটা বেসিক কনসেপ্ট বাচ্চাদের দিতে হবে, বেশি না, বেসিক। এরপরে ওরা এটা নিয়ে বিস্তারিত জানবে 3 তে গিয়ে। তো তোমাদের যদি প্রশ্ন করে যে এই যে মাস এবং দিন সম্বন্ধে যে বেসিক ধারণা কোন শ্রেণী থেকে শুরু হচ্ছে, এটা নোট ডাউন করে নাও। ক্লাস
2 থেকে শুরু হচ্ছে। এরপর ক্লাস 3 তে গিয়ে এই সম্বন্ধে ওরা বিস্তারিত জানবে। লিপিয়ার, তারপরে তোমার লিপিয়ার নিয়ে অঙ্ক আছে, তারপরে অমুক মাসের অমুক রবিবার দিনে কত তারিখ ছিল, বা অমুক মাসের অমুক তারিখ কি বার ছিল, যে অঙ্কগুলো আছে, যে ক্যালেন্ডারের অঙ্ক, সেই ক্যালেন্ডারের অঙ্ক কিন্তু 3 তে গিয়ে তারা শিখবে। তো এটা কিন্তু ক্লাস 2 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এবার দেখো এই এটা একটা জিনিস বলে দিই, যে এটা নিয়ে একটা কবিতাও পরে আমরা দেখবো, ক্লাস 2 তেই দেখবো, যে যে কবিতার আকারে কোন কোন মাসগুলো 30 দিনের হয় এবং কোন মাসগুলো 31 দিনের হয়, এবং লিপিয়ারে যে ফেব্রুয়ারি 29 দিনের হয় আর বাকি দিনগুলোতে 28 দিনের হয়, সেটাও কিন্তু সেই কবিতার মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। তারপর দেখো 71 নম্বর পৃষ্ঠায় ওই যে মানে পর্যায়ক্রমিক যে সংখ্যাগুলো, যে কে যে প্রথম হয়েছে সে ফার্স্ট, যে দ্বিতীয় হয়েছে যে সেকেন্ড, এই যে পর্যায়ক্রমিক যে সূচক বা পূরণবাচক সংখ্যা, সেটার ধারণা দেওয়া হয়েছে একটা দৌড় প্রতিযোগিতার সাহায্যে কিন্তু সেই ধারণাটা দেওয়া হয়েছে। তো এটাও মূর্তভাবে পূরণবাচক সংখ্যা ধারণা দেওয়া হয়েছে। তা আজকে আমরা তিনটা বিষয় দেখলাম। একটা হচ্ছে যে একক দশকের ধারণা দেওয়া হয়েছে, শুরু হয়েছে ক্লাস 2 তে, এবং ক্যালেন্ডারের অঙ্কের ধারণা শুরু হয়েছে ক্লাস 2 তে, এবং পূরণবাচক সংখ্যা বা ক্রমপর্যায় সূচক সংখ্যার ধারণাও কিন্তু দেওয়া শুরু হয়েছে ক্লাস 2 তে। তো এইগুলো থেকে কিন্তু ইন্টারভিউতে ভাইভাতে প্রশ্ন করে, তো এইগুলো ওই জন্য খাতায় একদম সুন্দরভাবে স্টার মার্ক দিয়ে লিখে রাখবে, কারণ পরে মনে থাকবে না। খাতায় যদি লেখা না থাকে তো এই ব্যাপারগুলো মনে থাকবে না, ইন্টারভিউ 2 দিন আগেও তোমাদের চোখ বোলাতে হবে এই জায়গাগুলোতে। ঠিক আছে, এবার দেখো 72 নম্বর পৃষ্ঠায় গ্রীষ্মকাল বছরের প্রথম দিন, হেমন্তকাল বছরের কততম ঋতু, তো ওই পূরণবাচক সংখ্যাগুলো নিয়ে একটা অ্যাক্টিভিটি করতে দেওয়া আছে। তারপরে আসছে হচ্ছে আবার একটা গল্প, পুণ্যলতা চক্রবর্তীর বাদল দিনে। আচ্ছা ভালো কথা, একটা জিনিস বলে রাখি, এই যে অন্নদা শঙ্কর রায়ের কবিতা বর্ষার দিনে, বাদল দিনে হলো পুণ্যলতা চক্রবর্তী। তো এইগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রেখে দেবে, এই কবিতা এবং গল্পের নামগুলো এবং লেখক লেখিকার নামগুলো, এবং এদের সম্বন্ধে কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সেগুলো আমার কোন একটা ডায়েরিতে লেখা আছে, ওই ডায়েরিটা মালদায় পড়ে আছে, আমি আনতে বলবো, এনে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ওগুলো কিন্তু বেসিক যেগুলো, সেগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে এই সমস্ত লেখক লেখিকা সম্বন্ধে। আর জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ বলো। বলছিলাম যে এটা ইউনিট 2 তে আছে বলে কি এটা বাদল মানে সমস্ত বর্ষার দিনের কথা হিসেব করে বলছে? হতে কখনো পারে, বর্ষার দিনে বলছে, কোনো বাদল দিনে। কারণ এই সময় বাচ্চারা লিঙ্ক করতে পারবে, কারণ এই সময় যেটা আমি পড়াতে গিয়ে দেখলাম যে সিজনালি এই সময়টাই বর্ষা আসে, যখন ওদের এই মানে ধরো তোমার জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে, তো জানুয়ারি থেকে ক্লাস শুরু হতে হতে যখন আমরা মানে 2 নম্বর পার্টে আসছি আমার বইয়ে, তখন কিন্তু বর্ষাকালটা শুরু হচ্ছে। তখন তাহলে ওই সময়টাতে ওরা বর্ষার সাথে লিঙ্ক করতে পারবে, কারণ বাস্তবে বর্ষাকাল এসেছে, আর এই কবিতা আর গল্পগুলো করে লিঙ্ক করতে পারবে, তাতে করে ওদের পড়ার প্রতি ইন্টারেস্টটা আরো বাড়বে, বিষয়টা ওদের কাছে আরো বেশি মূর্ত হবে। ঠিক আছে, আমি এটা লক্ষ্য করেছি। ইন্দ্রনীল, থ্যাংক ইউ এটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ ঠিক পুজোর সময় ওদের এমন এমন গদ্য বা পদ্য দেওয়া আছে যেগুলো পুজোর সাথে লিঙ্ক, বা গরমের সময় এমন এমন গদ্য বা পদ্য দেওয়া আছে যেগুলো গরমের সাথে লিঙ্ক। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে টেক্সট বুক গুলো ভীষণ ভাবে সাইন্টিফিক্যালি ওরা তৈরি করার চেষ্টা করেছে। কিছু প্রাথমিক শ্রেণীর কিছু শিক্ষক শিক্ষিকা আছে যারা মাতব্বরি করে বলে, ধুস ওই কি শেখাচ্ছে, ওই বইগুলো একটা বই। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তাদের বোধ তৈরি হয়নি এই বইগুলোকে অ্যানালিসিস করার মতো। ঠিক আছে, তারা ওই পুরনো যুগে পড়ে আছে। ঠিক আছে, যদি পেডাগজিক্যালি অ্যানালিসিস করতে হয়, তাহলে আমাদের যে প্রাথমিক পর্ষদ যে বইগুলো টেক্সট বুক গুলো রেডি করেছে, সেগুলো অন্যতম সেরা বই। হ্যাঁ, তবে 4, 5 আর 3 এর যে ইংরেজি বুকটা, যেটা বাটারফ্লাই, ওটা আমার কাছে একটু কঠিন লেগেছে, কারণ একটা মানে ধাপে ধাপে উঠছিল, হঠাৎ করে ওরকম কঠিন একটা বই দেওয়া উচিত হয়নি, ওটা আমার কাছে কঠিন লেগেছে। উইংসটা ভালো, কিন্তু একটা জিনিস মনে রেখো যে বাটারফ্লাইটা হচ্ছে টেক্সট, আর উইংসটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামারের বই। হ্যাঁ,
তো এটা মনে রেখো। তো উইংসটা ঠিক আছে, কিন্তু বাটারফ্লাইটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে, খুব টাফ লেগেছে। কিন্তু বাকি সব বইগুলো, বিশেষ করে এই আমার বই, এগুলো যথেষ্ট অ্যানালিসিস করে তৈরি করেছে। আচ্ছা, তো এই গদ্য পদ্যগুলো কিন্তু পড়ে রাখবে, এবং এখানে যে যে শব্দের যে অর্থগুলো আছে, এই শব্দার্থগুলো কিন্তু পড়ে রাখবে। এরপর নাম্বার অফ ডেজ এবং নেম অফ দ্য মান্থ, 28 দিন কোন মাসের, 29 দিন কোন মাসের, 30 দিন কোন মাসের, 31 দিন কোন মাসের, সেটা নিয়ে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে। এবং আমি যেটা বলছিলাম যে কবিতা একটা আছে, ওই 30 days has September, April, June and November, February has 28 alone, all the rest have 31. তো এই যে কবিতাটা আছে, এই কবিতাটা মানে তোমাদেরকে যদি প্রশ্ন করে যে তোমরা মানে কোন ডেজটা, কোন মান্থটা 28 ডেজের, কোন মান্থটা 31, কোন মান্থটা 30 ডেজের, তোমরা বোঝাবে কি করে? তো সেই ক্ষেত্রে তোমরা এই কবিতাটাকে ব্যবহার করতে পারো, খুব সুন্দর সুর দিয়ে এই কবিতাটাকে বলে তারপরে সেটাকে এক্সপ্লেনেশনে চলে গেলে। তো প্রশ্ন তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে, এবং প্রথমে ওরা প্রশ্ন বইগুলোকে অ্যানালিসিস করেই করবে, এটা আমি কনফার্ম হয়ে তোমাদের বলছি। আউট অফ দ্য বক্স ওরা শুরুতে যাবে না। আর মালদার ইন্টারভিউ তো আগেই হয়, ঠিক আছে? এরপর বাংলাতে ঋতু। এত দেরিতে কে জয়েন করছে? ম্যাম একটা কোশ্চেন আছে আমার। হুম বলছি এই যে ইন্টারভিউ হয়, এটা জেলা অনুযায়ী হয়, তো এটা কি করে জেলাগুলো হয়? মানে মালদা যে আগে হবে বা দিনাজপুর পরে হবে, অ্যাকচুয়ালি মানে এটা অন্য হয় জেলা? এইভাবে যে আমাদের সময় এইভাবে হয়েছিল যে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল মিলিত ভাবে দিয়েছিল, ঠিক আছে? এবার যেটা আমি বুঝেছি যে আয়তন অনুসারে হয়, যেটা সবচেয়ে ছোট জেলা সেটা আগে নিয়ে নিচ্ছে, যেটা সবচেয়ে বড় জেলা সেটা লাস্টে রেখেছে। আমাদের যেমন উত্তর 24 পরগনা সবচেয়ে বড় জেলা, তো উত্তর 24 পরগনা সবচেয়ে শেষে রেখেছিল। আবার ওইদিকে তোমার মনে হয় কোচবিহার, জলপাইগুড়ি এগুলো আগে নিয়ে নিয়েছিল, কারণ ছোট জেলা আয়তন অনুসারে নিয়েছিল। এবার তোমাদের সময় কিভাবে নেবে সেটা তো ডিপেন্ড না করছে, কার ম্যাডাম, কোন জানে। বলো তরুণ, কি কোচবিহার থেকে বলছো? শুরু করে, বলো। কোচবিহার থেকে শুরু করে, হুম। কোচবিহার থেকে শুরু করে ওই দিক থেকে আসে। ওই দিক দেখো, দিক আমাদের সময় কিন্তু মানে দিক হিসাবে উত্তরবঙ্গ হয়নি। থেকে আমাদের সময় কিন্তু আয়তন অনুসারে হয়েছিল, এবং প্যারালালি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল এইভাবে হতে হতে এসেছে। তো আমাদের সময় যেটা আমি দেখেছিলাম আয়তন অনুসারে মানে করতে। alternate, বলো ইন্দ্রনীল, বলো। বলছি ম্যাম অল্টারনেট করে ম্যাম, মানে হুম, একবার সাউথ বেঙ্গল একবার নর্থ বেঙ্গল করে। অল্টারনেট করে নিয়েছিল, এবং আমাদের যেটা আমাদের সবার মনে হয়েছিল, আমরা যারা ইন্টারভিউ দিতে গেছিলাম, যে মানে ভ্যাকান্সি অনুসারে হয়েছে। উত্তর 24 পরগনায় ভ্যাকান্সি সবচেয়ে বেশি ছিল, তাই ওটা লাস্টে নিয়েছে। দেখো কলকাতা তো সাউথ বেঙ্গল, কিন্তু কলকাতার ভ্যাকান্সি কম ছিল, কলকাতা কিন্তু আগে নিয়ে নিয়েছে। কোচবিহার, তারপরে তোমার ওই জলপাইগুড়ি, এগুলো নেওয়ার সাথে সাথে কিন্তু কলকাতাও নিয়ে নিয়েছে। তো ওই জন্য আমার মনে হয় যে আয়তন অনুসারে নিয়েছিল। এবার তোমাদের ক্ষেত্রে কি হবে জানি না, তবে এইটুকু কনফার্ম, আয়তন অনুসারে হোক বা ভ্যাকান্সি অনুসারে হোক, মালদা প্রথম দিকেই পড়বে, মালদা শেষের দিকে পড়বে না, প্রথমে বা মিডিলে, শেষে কখনো মালদা থাকবে না। আর শেষের দিকে হলে খারাপ। কেন খারাপ বলি? প্রথম দিকে হলে দেখবে ওদের কাছে প্রশ্ন থাকে বইগুলো থেকে, তারপরে তোমার বিভিন্ন রকমের যে এডুকেশনাল বা পেডাগজিক্যাল দিক আছে ওগুলো থেকে প্রশ্ন থাকে। কিন্তু শেষের দিকে ওদের কাছে কোনো প্রশ্ন থাকে না, তখন চলে মেন্টাল টর্চার, যেটা আমার হয়েছে। আমার সময় তো ওদের কাছে কোনো প্রশ্ন ছিল না, ওই জন্য ওরা আমার নলেজ চেক করেনি, আমাকে মেন্টালি টর্চার করেছে। তো দেখো এখানে তারপরে ইংরেজিতে ঋতুগুলো বললো, এরপরে বাংলাতে ঋতুগুলো দিয়েছে, যে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, মানে প্যারালালি চলছে। একই সাথে ইংরেজি ঋতুর নাম বলছে, আবার একই সাথে বাংলা ঋতুর নাম বলছে, মানে ইংরেজি এবং বাংলা বাইলিঙ্গুয়ালি পরপর পাশাপাশি চলছে। এবার
অ্যাক্টিভিটি দিয়েছে যেটাকে আমরা হাতে কলমে বলি, যে বীণা সকালবেলা কোন গান গাইছিল, মানে ওই যে কবিতাটা আছে যেটা বাদল দিনে, ওই বাদল দিনে থেকে কিছু প্রশ্ন দিয়েছে আর কিছু বক্স দিয়েছে, সেই বক্স গুলোকে ফিল আপ করতে হবে। একই রকম ভাবে ওই যে মাস বা মান্থ ছিল সেখান থেকেও কিছু অ্যাক্টিভিটি দিয়েছে। হ্যাঁ, এবং কোন মাসে কি করতে হয়, কোন মাসে অরেঞ্জ খাই, কোন মাসে জ্যাকেট পরি, কোন মাসে বেশি ক্লাউড দেখা যায়, সেই অনুসারে এক একটা মাসের সিমটমস দিয়ে দিয়েছে বা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী তোমাকে মাসগুলোকে লিখতে হবে। এরপর দেখো 80 নাম্বার পেজে আসছি। এত দেরিতে রাজ সাহা ডিনাই এন্ট্রি। এখানে কি, এখানে 80 নাম্বার পেজে হচ্ছে যে 10, 20, 30, মানে একটা 10 থাকলে 10, দুটা 10 থাকলে 20, তিনটা 10 থাকলে 30, এই 10 থেকে 10-এর যে 10 থেকে 90 পর্যন্ত বা 10 থেকে 100 পর্যন্ত বক্স করে করে কিন্তু ধারণা দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর তোমার ময়েরেফ দিয়ে যে আমরা শব্দ তৈরি করতে পারি, সেই শব্দ বা যুক্ত বর্ণ দিয়ে যে বিভিন্ন রকমের শব্দ তৈরি হয়, সেই শব্দ দিয়ে একটা যুক্ত বর্ণের শব্দ দিয়ে এক একটা অ্যাক্টিভিটি দিয়েছে। তারপর 82 নাম্বার পেজে এসো রং করি, পুনরায় রং করার ব্যাপার এসেছে, এবং এটা আমি আর এক্সপ্লেন করব না, আমি আগেই করে দিয়েছি, সুতরাং আমি আর বলবো না। এরপর একই রকম ভাবে যেটা মান্থ বা মাসের ধারণা দিচ্ছিল, এবার আবহাওয়ার ধারণা দিচ্ছে যে ব্ল্যাক ক্লাউড, স্ট্রং উইন্ড কোন মাসে আমরা দেখতে পাই বা কোন ঋতুতে আমরা দেখতে পাই, অ্যাকচুয়ালি ঋতুর ধারণা দিচ্ছে। ভেরি হট বা ড্রাই পন্ড কোন ঋতুতে আমরা দেখতে পাই, মানে বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছে, ঋতুর বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছে, বা তোমাদের বক্সে ঋতুর নাম লিখতে হবে। এইভাবে আমাদের কাছে ঋতু বা ওয়েদার সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে। তারপরে 84 নাম্বার পেজে আবারও সেই তোমার ওই 1.01, মানে 10 বা 11-কে ভেঙে লেখা, যেটা আমরা পড়েছি 1.1 11, 1.2 12, আমরা মুখস্থ করেছি, কিন্তু এখানে কার্ড দিয়ে, কার্ডের ছবি দিয়ে এগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে, মানে আমরা বাংলায় লিখতে শিখছি, অঙ্কগুলোকে বাংলায় এবার লিখতে শিখছি। 10 থেকে 20 এইভাবে লিখিয়েছি। আচ্ছা, আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে আমাদের ক্লাস 2 এর বইতে আবহাওয়া বা জলবায়ু সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে, সেখানে সেই ধারণার উপযোগী একটা কবিতা ব্যবহার করা হয়েছে, সেই কবিতাটার নাম কি এবং লেখকের নাম কি, প্রশ্নটা এরকম ভাবে করেছিল। তো মনে রেখো, সুভাষ মুখোপাধ্যায়ের 12 মেশে, এখানে যে ঋতুগুলো আছে সেই ঋতুগুলোর বিভিন্ন রকমের বৈশিষ্ট্য কবি এক্সপ্লেন করেছে। তো এই একটা কবিতা বা একটা গল্পও যেন মিস না যায় লিখতে, যে এইগুলো আমাদের অমুক দ্বিতীয় শ্রেণীতে আছে, এই কবিতাগুলো বা গদ্যগুলো প্রথম শ্রেণীতে আছে, এইগুলো কিন্তু নোট ডাউন করতে যেন মিস না হয় তোমাদের, এখান থেকে প্রশ্ন করে। ম্যাম এগুলো টপিক থেকেও কোশ্চেন করবে বেছে বেছে বা বেছে বেছে করে, আমাদের ওই জন্য তো বলছি বেছে বেছে টপিক করেছে, এবং একজনকে একজন ঋতু দিয়ে মনে হয় ডেমো দিয়েছিল, তো তাকে তখন প্রশ্ন করেছে যে ঋতু দিয়ে আপনাদের প্রাথমিক পর্ষদের যে বইগুলো আছে, টেক্সট বুক গুলো আছে, কোন টেক্সট বুকে কি কি কবিতা ও গল্প পেয়েছেন জানেন কি? এবং এইটা ডিসক্রেডিট, তুমি যদি টেক্সট বুক বলতে না পারো, তো তুমি রাজ্যের যত প্রশ্নের উত্তর জেনে যাও না কেন, এটা খুব ডিসক্রেডিট, কারণ তুমি যখন প্রাথমিকের চাকরি করতে যাচ্ছ, তার মানে তোমাকে প্রাথমিকের টেক্সট বুক গুলো সম্বন্ধে সবটা পড়ে এবং জেনে যেতে হবে। এবার তোমাকে কবিতাগুলো তোমার মুখস্থ নাই থাকতে পারে, গল্পগুলো তোমার মুখস্থ নাই থাকতে পারে, কিন্তু কোন গল্প বা কোন কবিতাটা এবং তার লেখকের নাম কি, এইটুকু তো তোমাকে জানতেই হবে। তো এইগুলো চার্ট করে নেবে পুরো, যে ক্লাস 1 এর বইতে এই এই কবিতা। এরা কারা? কুণাল কুমার মণ্ডল, এরা কোথা থেকে আসছে? তো এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে করবে, ঠিক আছে? তো ওই জন্য এইগুলো কিন্তু চার্ট করে নিয়ে, যে কবিতার নাম বা গল্পের নাম এবং পাশাপাশি তোমার রাইটারের নাম, এগুলো চার্ট করে প্রথম শ্রেণীতে এইগুলো পেয়েছি, দ্বিতীয় শ্রেণীতে এইগুলো পেয়েছি, এইভাবে চার্ট করে নেবে। তারপর দেখো এ আর অ্যান এর ধারণা দেওয়া হয়েছে। ভাওয়েলের আগে অ্যান বসে এবং
কনসোন্যান্টের আগে এ বসে এবং সেই ক্ষেত্রে পিকচার ব্যবহার করা হয়েছে। পিকচার ব্যবহার করে এ আর অ্যান এর ধারণা দেওয়া হয়েছে এবং দি এরও ধারণা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি তাহলে এটা নোট ডাউন করে রাখো, আর্টিকেলের ধারণা শুরু হচ্ছে ক্লাস 2 থেকে। এরপর 88 নাম্বার পেজে 20 থেকে কিভাবে 21 হচ্ছে, 27 হচ্ছে, মানে 20 থেকে 21, 22, 23, মানে 20-র যে 29 পর্যন্ত 20-র যে এগুলো সেগুলো খুব সুন্দর একটা বৃত্তের মতো চার্ট তৈরি করে বোঝানো হয়েছে। 30-এর ক্ষেত্রেও বৃত্তের মতো চার্ট করে বোঝানো হয়েছে। ঠিক আছে, মানে মূল কথা যে এতদিন তারা 20 পর্যন্ত শিখেছিল, এবার 20-র পরের সংখ্যাগুলো শিখছে। একই রকম ভাবে কার্ড ব্যবহার করে আর ছবি ব্যবহার করে একক আর দশকের ধারণা দেওয়া হয়েছে 89 নাম্বার পৃষ্ঠায়। 90 নাম্বার পৃষ্ঠাতেও মানে মোটামুটি 20 থেকে 100 পর্যন্ত সংখ্যা এইভাবেই চলেছে। তো তোমরা যারা ডেমো দেবে তারা এইভাবে পড়াতে পারো। এরপর 91 নাম্বার পেজে এসেছে দিস, মানে এই আর দ্যাট এর ধারণা। দিস মানে হচ্ছে যেগুলো কাছে থাকবে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করবে, আর দ্যাট এগুলো প্রোনাউন, আর দ্যাট হচ্ছে যেগুলো দূরে থাকবে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করবে। এরপর 80, 91, মানে ওই যে বললাম যে 100 অব্দি ধারণা ওটাই চলছে। 92 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত ওটাই চলেছে। 93 আসছে হচ্ছে এবার প্রকৃত মান, স্থানীয় মান। প্রকৃত মান এবং স্থানীয় মানের যে অঙ্কগুলো পেজ ভ্যালু আর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, ঠিক আছে, মাথায় রেখো যদি দেখাতে বলে যে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু অঙ্ক তুমি কিভাবে দেখাবে, তো 93 মানে 93 নাম্বার পেজে ঠিক যেভাবে পেজ ভ্যালু আর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু বোঝানো হয়েছে, প্রকৃত মান এবং স্থানীয় মান বোঝানো হয়েছে, ঠিক সেইভাবে বক্স করে ছবি এঁকে কিন্তু বোঝাবে। এই ক্ষেত্রে তোমরা কিন্তু ওই কাঠি, ওই একক দশকে যে কাঠিতে পুঁথি গলানো আছে সেই আইডিয়াটা ব্যবহার করতে পারো। কাঠিতে পুঁথি গলানো আছে ওইভাবে একক মানে সংখ্যা তৈরি করে নিলে, এবার সংখ্যা তৈরি করে নিয়ে তোমার ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুটা বোঝালে। এক্ষেত্রে আরো একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কিভাবে, যে ধরো মানে বাচ্চাদেরকে তুমি এক্ষেত্রে মানে এলটিএম হিসেবে ব্যবহার করতে পারো। বাচ্চাদের ধরো জি, মানে এখানে আমি তোমাদের নাম বলছি, ধরো পরিতোষ আর তরুণ, ঠিক আছে, আর সায়ন্তন। এবার এদের ফেস ভ্যালু কি হবে? সায়ন্তনের ফেস ভ্যালু সায়ন্তনী, তরুণের ফেস ভ্যালু তরুণী এবং পরিতোষের ফেস ভ্যালু পরিতোষী। কিন্তু ওদেরকে যে আমি পরপর ক্রম পর্যায়ে দাঁড় করিয়ে রেখেছি, ধরো পরিতোষ সামনে আছে, একদম ফার্স্টে আছে, সেকেন্ডে আছে হচ্ছে তরুণ, থার্ডে আছে হচ্ছে সায়ন্তন। তো এই যে পরিতোষ ফার্স্টে আছে এটা পরিতোষের হলো প্লেস ভ্যালু, তরুণ সেকেন্ডে আছে এটা তরুণের হলো প্লেস ভ্যালু, আর সায়ন্তন থার্ডে আছে এটা হলো সায়ন্তনের প্লেস ভ্যালু। তো এখানে তুমি কমপ্লিটলি বাচ্চাদেরকে অ্যাজ এ এলটিএম ব্যবহার করতে পারবে। এটা একটা খুব ভালো ডেমো হতে পারে। একই রকম ভাবে এবার একক দশকের যোগ শেখানো হয়েছে ছবি ব্যবহার করে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমণি গানটা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমণি কিন্তু দ্বিতীয় শ্রেণীতে আছে, খাতায় লিখে নেবে। এবার এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে যে মেলা থেকে কেনা আমার প্রিয় জিনিসগুলোর ছবি আঁকি। তো এই সময় বাচ্চারা সবাই মোটামুটি মেলায় যায়। তো মেলায় যাওয়ার পরে তোমার মেলা থেকে কি কিনেছে সেই ছবিগুলো আঁকতে বলেছে। এবার আমাকে তোমরা বলবে এই ছবিগুলো এঁকে লাভ কি? কেন বাচ্চারা ছবিগুলো আঁকবে? এতে লাভ হবে কি বাচ্চাদের শিখনের ক্ষেত্রে? ছবি আঁকার মাধ্যমে শিশুদের সৃজনাত্মক যে ক্ষমতাটা আছে সেটা বিকাশ পাবে। হুম তারপরে সূক্ষ্ম পেশিগুলোর সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাবে। হুম তাদের কাল্পনিক প্রতিভা যেটা আছে সেটা মানে ফুটে উঠবে। এগুলোই ম্যাম। আচ্ছা, আর আর কেউ কিছু বলবে? ম্যাডাম, বলো। সবকিছু ঠিক আছে কিন্তু এগুলো তো ফর্মেটিভ অ্যাসেসমেন্টও না।
ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ভেরি গুড, এটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। কিন্তু এটা তো যেটা টেকনিক্যাল টার্ম সেটা আমরা বললাম যে আমরা অ্যাসেস করছি ফর্মেটিভ, কিন্তু তার পাশাপাশি আর একটা ক্ষমতাও, মানে আমি ক্ষমতাগুলো জানতে চেয়েছি। তুমি যেটা বলেছো এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক বলেছো, যেগুলো ফর্মেটিভ অ্যাসেসমেন্টে চলছে, কিন্তু এটা ফাইন আরেকটা মোটর গুরুত্বপূর্ণ, স্কিলের একটা হ্যাঁ বলো বাবাই ডেভেলপমেন্ট বলো। করবে, ম্যাডাম ফাইন মোটর স্কিল ডেভেলপ করবে। আচ্ছা, ম্যাডাম হ্যাঁ বলো। এই যে আমাদের স্কিমার অ্যাকোমোডেশন আছে না, স্টেবিলিটি আছে, এগুলো তো ডিনোট করে এর মাধ্যমে। হ্যাঁ, এগুলো করবে, এবং স্কিমা এবং মানে অবজারভেশন, এইটাই আমি জানতে চাইছিলাম যে একটা বাচ্চার অবজারভেশন কেমন, সে কেমন অবজার্ভ করছে। আর তুমি যেটা বললে স্কিমা, ওটা অবজারভেশনের সাথে রিলেটেড। তো বাচ্চাটা কেমন ভাবে অবজার্ভ করছে এবং তার স্কিমা কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে অ্যাসেস করতে পারবে। ঠিক আছে, একমাত্র কিন্তু তরুণ ধরতে পেরেছে, এটা যেটা বলতে হবে, ও কিন্তু ধরতে পেরেছে যে এটা একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ম্যাডাম ম্যাডাম বলো। বলছি, স্কিমা আর মেন্টাল ইমেজের মধ্যে পার্থক্য আছে না, দুটো সমান? স্কিমা আর মেন্টাল ইমেজের মধ্যে পার্থক্য আছে, খুব সূক্ষ্ম পার্থক্য আছে। আর তবে আমি এইটা আজকে বলবো না, যেহেতু আজকে টেক্সট বুক অ্যানালিসিস হচ্ছে। আমি আগেও বলেছি, হোয়াটসঅ্যাপে বলেই দিয়েছি যে প্রশ্নগুলো টেলিগ্রামে ইন্টারভিউ গ্রুপ না, আর একটা যে গ্রুপ আছে যেখানে প্রশ্নের জন্য যে গ্রুপটা আমি স্পেশালি তৈরি করেছিলাম, সেই গ্রুপে পাঠিয়ে রাখো। ওগুলো যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন পরপর পরপর ওগুলো নিয়ে আলোচনা করা হবে। ম্যাডাম হুম ম্যাডাম হুম এখানে আমি মেলাতে যা দেখলাম, হুম। এখানে আমি তা মানে ছবি আঁকলাম, হুম এটা স্কিমার ডেভেলপমেন্ট হবে না এটা মেন্টাল ইমেজ ডেভেলপমেন্ট হবে? এটা স্কিমার ডেভেলপমেন্ট হবে। মানে এটা আমি মনে হয় এটা ম্যাডাম, এটা মনে হয় মেন্টাল ইমেজ হবে। না, এটা স্কিমার ডেভেলপমেন্ট হবে। কারণ বাচ্চাটা যে স্কিমাটা তৈরি করে এনেছে, সেই স্কিমাটাকে আমি অ্যাসেস করছি। এবার যদি সেই অ্যাসেসমেন্ট মানে ওর স্কিমাটা ভুল হয়, তাহলে আমাকে সেটা মডিফাই করে দিতে হবে। আর যদি স্কিমাটা ঠিক হয় তাহলে কোনো ব্যাপার না। ঠিক আছে, হুম। মেন্টাল ইমেজ আর স্কিমার মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু সেটা আমি আজকে বলবো না। ওই ঠিক ওর জন্য যে ধার্য দিনটা আছে সেই ধার্য দিনেই আমি গিয়ে বলবো। শুধু প্রশ্নগুলো তোমরা ওই টেলিগ্রাম ওই গ্রুপে কিন্তু করে রাখো পরপর, ওখানে কোনো বাজে আলোচনা করবে না, শুধু প্রশ্ন লিখে রাখবে। পরে আমি ওই গ্রুপ থেকে প্রশ্নগুলো বার করে উত্তর দেব। আচ্ছা, এরপর দেখো ইংরেজিতে সবজির নাম দিয়েছে, যেটা আমরা ছোটবেলায় শিখেছি ভোকাবুলারি ডেভেলপ করার জন্য, ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য, যে ব্রিঞ্জাল, ক্যাবেজ, পটেটো, টমেটো, চিলি, অনিয়ন, ছোটবেলায় আমাদের পড়িয়ে পড়িয়ে মাথা খারাপ করে দেওয়া হতো। তো সেটা, এবং দেখো অ্যাক্টিভিটি গুলো কিভাবে দিয়েছে। আমাদের যেমন আপেলের ছবি দিয়ে দিত আর বলতো লেখো অ্যাপেল, অনিয়নের ছবি দিয়ে দিত দেখো অনিয়ন, কিন্তু এখানে সেটা বলেনি, বলছে আই ক্যান সি এ অ্যাপেল, আই ক্যান সি অ্যান অনিয়ন। এবার এখানে দেখো, এখানে এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে কি, যে আমি বাচ্চাটার কাছে বিষয় মানে অ্যাক্টিভিটিটা অনেক বেশি বাস্তবসম্মত করছি। দুই, ওই ফলের নাম বা সবজির নাম শেখার সাথে সাথে ইংরেজিতে ওরা কিন্তু আর্টিকেলের যে আর্টিকেল শিখিয়েছিলাম, যে কোথায় এ বসবে আর কোথায় অ্যান বসবে, সেটারও কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করে নিচ্ছি অ্যাক্টিভিটির মাধ্যমে। এবার দেখো 99 নাম্বার পেজে আমরা এতক্ষণ যে যোগ বিয়োগ শিখেছি মানে আঁকা দিয়ে, সেই যোগ বিয়োগ গুলো তোমার ভাষায় লেখা আছে, যেটা আমরা অ্যাকচুয়ালি বলি যে পাটিগণিত। ঠিক আছে, পাটিগণিত মানে কি, যে ভাষায় লেখা থাকবে, সেই ভাষাটাকে অঙ্কের ভাষায় রূপান্তরিত করে, বাংলা ভাষায় লেখা থাকবে বা ইংরেজি ভাষায় লেখা থাকবে, সেটাকে আমরা অঙ্কের ভাষায় রূপান্তরিত করে অঙ্কগুলো করব। তো সেই যে পাটিগণিত, সেই পাটিগণিত এবার শুরু হচ্ছে। ওই পাটিগণিত গুলোকে ছবি দিয়ে অ্যানালিসিস করে করে তারপর দেখিয়েছে। সব তাই তোমার 101 নাম্বার পেজে ওই একই চলছে, এবার বিয়োগ চলছে, ছবি, তারপরে ভাষায় বাংলা ভাষায় লিখছে, তারপরে অঙ্কে লিখছে, 3টে ফেজে দেখিয়েছে। তারপরে একটা কবিতা আছে অন্যখানে, সুখলতা রাওয়ের কবিতা। সুখলতা রাও কে ছিলেন জানো?
কেউ জানো না সুখলতা রাও কে ছিলেন? অন্নদা শঙ্কর রায়ের মেয়ে না? না, সুখলতা রাও ছিলেন সুকুমার রায়ের দিদি। সুকুমার রায় সুবিমল রায়চৌধুরী, মানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মেয়ে সুখলতা রাও। তো এদের ফ্যামিলি ট্রিটা কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে। যখন আমরা 3-4 এর পাতাবাহার পড়বো তখন অটোমেটিক্যালি ফ্যামিলি ট্রিটা আমরা পাবো, কারণ এই ফ্যামিলি ট্রি থেকে আমরা বহু গদ্য কবিতা আমাদের টেক্সট বুকে পাবো। তো এখান থেকে কিন্তু প্রশ্ন করবে, করতেই পারে, না করার মানে কোনো ইয়ে নেই, অত্যুক্তি নেই করলে পারে। তারপরে দেখো ওই তোমার যে সবজির নাম শিখেছিল যে অনিয়ন, পটেটো, ক্যাবেজ ইংরেজিতে, সেইগুলো ওই শব্দ ছকের মতো, যে আমরা আনন্দবাজার পত্রিকায় শব্দ ছক দেখেছি, সেই শব্দ ছকের আকারে একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট চলছে। তারপরে একটা ইংরেজি কবিতা দেওয়া হয়েছে, টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন। তো এখানে এই কবিতাটার মাধ্যমে যে সবজিগুলোর নাম ইংরেজিতে আমরা শিখেছি, সেই সবজিগুলোর কালার আমরা জানবো এবং তার সাথে একটা আনন্দদায়ক অ্যাক্টিভিটিও হবে। পরে একই রকম ভাবে ওই পাটিগণিত দেখিয়েছে এবং পাটিগণিত করার পরে মানে বাংলা ভাষায় অঙ্কটা আছে, সেই অঙ্কটাকে ছবিতে কনভার্ট করেছে, তারপর ছবি থেকে অঙ্কের ভাষায় কনভার্ট করেছে। এইটা চলছে 105, 106 নাম্বার পেজে। এইবার 107 নাম্বার পেজে এসে সরাসরি আমরা যেভাবে অঙ্ক করতে শিখেছি, আমরা যেভাবে বিয়োগ করতে শিখেছি, সেইভাবে বিয়োগটা এইবারে এলো। এতক্ষণ ধাপে 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 এসে ফাইনালি আমরা যেভাবে শুরুতেই শিখেছি বিষয়টাকে মূর্ত করে তারপরে সেই বিমূর্তটা এলো। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট। ক্লাস 2 তে একটা মণিপুরি উপকথা আছে, মণিপুরি উপকথা। এটা কিন্তু উপকথা, যেটার নাম হলো উচিত শিক্ষা। এবার আমাকে কে বলবে এই উপকথা আর নৈতিক কথার মধ্যে তফাৎ কি? ম্যাডাম বলবো? বলো। উপকথাগুলো হচ্ছে আঞ্চলিক যেটা হচ্ছে পরম্পরাগত ভাবে চলে আসে, ট্র্যাডিশনালি সোশ্যালি চলে আসে। আর নীতি কথা হচ্ছে সমাজকে ঠিক রাখার জন্য যে হচ্ছে মানতেই হবে। ভেরি গুড। কিন্তু উপকথারও উপযোগিতা সমাজে আছে, কিন্তু উপকথাগুলোর সাথে ট্র্যাডিশনালি যেগুলো মৌখিক ভাবে আসছে, লোককথা ফোকলোর বা উপকথা হলো এক জিনিস, যেটা ট্র্যাডিশনালি মানুষের কাছে মৌখিক ভাবে চলে আসছে। কিন্তু এই উপকথার মাধ্যমেও নৈতিক শিক্ষা দেওয়া যেতে পারে অথবা নাও দেওয়া যেতে পারে। কিন্তু যেগুলো নৈতিক মানে মোরাল স্টোরি বা ম্যাডাম, নৈতিক গল্প, সেগুলো কিন্তু শুধুমাত্র ট্র্যাডিশনালি মৌখিক ভাবে আসে না, সেটা লিখিত আকারে আসে এবং সেটার মাধ্যমে অবশ্যই সমাজকে নৈতিক শিক্ষা দেবে। তো উচিত শিক্ষা একটা মণিপুরি উপকথা, এটা মাথায় রেখো, এবং এটা ক্লাস 2 তে আছে। ম্যাম বলছিলাম যে বলো। উপকথার বাগধারা কি প্রায় একই রকম? উপকথার বাগধারা এক জিনিস নয়। উপকথা হলো ফোক, মানে লোক সংস্কৃতির একটা পার্ট, যেখানে গল্পের আকারে মৌখিক কিছু মানুষের মুখে মুখে গল্পগুলো ঘুরে বেড়ায়, অ্যাকচুয়ালি এটা গল্প। আর বাগধারা যেটা, সেই বাগধারা হলো একটা শ্লোক যেটা ছন্দে থাকে এবং সেটাও মানুষ এবং সমাজকে নিয়ে, সমাজের খুব বাস্তব নিয়ে, এবং সেটাও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। যেমন মানে লোক সংস্কৃতির বিভিন্ন পার্ট আছে, লোক গল্প আছে, লোক সঙ্গীত আছে, ধাঁধা আছে, ছড়া আছে, প্রবাদ প্রবচন বা বাগধারা আছে। তো এইগুলো হলো লোক সংস্কৃতির এক একটা পার্ট, এবং সবকটাই লোক সংস্কৃতি, মানে সবকটার সিমিলার বৈশিষ্ট্য হলো যে মানুষের মুখে মুখে এগুলো প্রচলিত। সিমিলার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু এদের স্ট্রাকচার গুলো আলাদা আলাদা। যেমন তুমি উপকথার কথা জিজ্ঞাসা করে, এর স্ট্রাকচারটা গল্পের মতন, কিন্তু বাগধারা বা প্রবাদ প্রবচনের কিন্তু স্ট্রাকচারটা গল্পের মতন না। এগুলো খুব সংক্ষেপে একটা বাক্যের মধ্যে বা 3টা শব্দের মধ্যে শেষ করে দেওয়া হয়, ঠিক আছে, এবং সেখানে ছন্দ থাকে। ওকে ম্যাম। ম্যাডাম, হ্যাঁ,
উপকথার মূল বৈশিষ্ট্য মূল উদ্দেশ্যই তো হচ্ছে নীতি শিক্ষা। না, উপকথা তোমার মূল উদ্দেশ্য নীতি শিক্ষা নাও থাকতে পারে। এই উচিত শিক্ষাতে বললাম তো উচিত শিক্ষাতে নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে বটে, কিন্তু অনেক উপকথা এমন আছে যেগুলো দেওয়া হয়নি। যেমন ধরো ময়মনসিংহ গীতিকাতে কাজল রেখার উপকথা, সেখানে কি কোনো নৈতিক শিক্ষা সেভাবে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, জাস্ট বিনোদনের জন্য। উপকথা কিন্তু ট্র্যাডিশনও বহন করে। হ্যাঁ, অবশ্যই এগুলো তো লোক সংস্কৃতির আন্ডারে, মানেই ট্র্যাডিশন বহন করবে এবং সেটা মানুষের মুখে মুখে প্রচলিত। এর কোনো লিখিত উপাদান বা উপকরণ পাওয়া যায় না। পরে হয়তো এগুলো মানুষের মুখের থেকে শুনে লেখা হয়েছে পরে আধুনিক কালে। তো এই দুটো সিমিলার বৈশিষ্ট্য তো থাকবেই, তবেই না এগুলো লোক সংস্কৃতির অন্তর্গত। আচ্ছা, এরপর ওই টাইগার লায়ন এ দি মানে অ্যাকচুয়ালি আর্টিকেল এর ধারণা দেওয়া হয়েছে এন দি। এবং 112 নম্বর পেজে দেখো একটা বিচ্ছিন্ন ম্যাডাম, একটা ছবি আছে। এই ছবিটার কথা আমাকে সবাই বলবে, মানে হাতির পা, বাঘের বডি, আবার সামনে দুটো জিরাফের পা আর সিংহের মুখ। এবার এইরকম একটা বিচ্ছিন্ন ছবি কেন দেওয়া হয়েছে, কে বলবে বলো? কত নম্বর পেজ? 112। তাদের ধারণার ব্যাপারটা জানার জন্য, যে তারা পা দেখে কতটা চিনতে পারছে যে এটা কোন প্রাণীর কোন পা রয়েছে, মানে কোন প্রাণীর পা রয়েছে, সে ধারণা শক্তিটা বা বিকাশটা জানার জন্যই হয়তো এই জিনিসটা দিয়েছে। ভেরি গুড, কতটা বলো অবজার্ভ করতে পেরেছে আর কি, কোন পশু কতটা সম্পর্কে কতটা জানলো। অবজার্ভ করতে পেরেছে, তার জন্য ওই ছবিটা দেওয়া হয়েছে, মানে দেখো ধারণাটা ক্লিয়ার করার জন্য। আমরা সমগ্র থেকে অংশ নিয়ে কনসেপ্ট শিখেছি, এবার এখানে অংশ দিয়ে ওদের কতটা স্কিমা বা কনসেপ্ট তৈরি হয়েছে সেটার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চলছে। হ্যাঁ, ঠিক। এবার চিড়িয়াখানার ছবি দিয়ে দিয়েছে এবং চিড়িয়াখানাতে কি কি পশু পাখি থাকে সেই সম্বন্ধে ধারণা দিয়েছে, এবং যে আমরা শেপ শিখিয়েছিলাম বাচ্চাদেরকে, সেই শেপ সম্বন্ধে একটা সামান্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করিয়ে নিয়েছে। এরপর অ্যাসেসমেন্ট চলছে, আর এখানে তোমার বিপরীত শব্দ কিছু দেওয়া হয়েছে, ম্যাচ করে বিপরীত শব্দ, সে মানে বিপরীত শব্দও শুরু হচ্ছে কিন্তু ক্লাস 2 তে। তারপর একটা 115 নম্বর পেজে এসো। 115 নম্বর পেজে একটা পিকচার দেওয়া হয়েছে, কিছু পাখি উড়ে যাচ্ছে এবং এই পিকচার গুলোর সাহায্যে বিভিন্ন পাখির অ্যাক্টিভিটি দেখানো হয়েছে। মানে অ্যাকচুয়ালি পাখিদের নামের পরে আসছে যে কোনটা কোকিল, কোনটা মানে ইন্ডিয়ান রোলার, কোনটা টিয়া পাখি, কোনটা মাছরাঙা। তো ইংরেজিতে পাখিদের নাম শিখবে, তো তার আগে পাখিদের বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে পাখিগুলোকে মূর্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এরপর ওই একই রকম শেপ দিয়ে বিভিন্ন রকমের ছবি আঁকা সেই অ্যাক্টিভিটি আছে, এগুলো সবটাই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চলছে। এরপর পাখির বিভিন্ন ছবি দিয়ে দেওয়া হয়েছে আর সেই পাখিগুলোর ইংরেজি নাম লিখতে বলেছে, এটাও ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। একটা পাখির ছবি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে রং করতে বলেছে, কালার করতে বলেছে। আচ্ছা, এরপর একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা, এবং এই কবিতাটা দিয়েই আজকে আমি শেষ করব। 120 নম্বর পেজে সে কবিতাটার নাম হচ্ছে সরলদের অতীত পাখি। ঠিক আছে, মাথায় রেখো এইটা একমাত্র কবিতা যে কবিতাটা কোনো প্রথিত যশা সম্পন্ন কবির নয়, এটা একটা সাধারণ বাচ্চা ছেলের কবিতা। তো এইখান থেকে প্রশ্ন করে যে তোমাদের প্রাথমিক শ্রেণীতে, প্রাথমিক না ক্লাস 2য় শ্রেণীতে বা প্রাথমিক কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্গত কোনো একটা শ্রেণীতে একজন সেরকম স্বনামধন্য না, খুব সাধারণ একটা বাচ্চা ছেলের কবিতা আছে। তো কবিতাটার নাম বলতে পারবে? সেই কবিতাটার নাম হচ্ছে অতীত পাখি, যেটা কিনা সরল দে লিখেছে। এবার অতীত শব্দের অর্থ হলো অতিথি পাখি, যে পরিযায়ী পাখিগুলো আছে সেই পাখি। তো সেটাকে বাচ্চা ছেলেটি অতীত পাখি হিসাবে লিখেছে এবং কবিতাটি খুবই এনচ্যান্টিং এবং খুবই সুন্দর ছন্দে মিলিয়ে রেখেছে বলে কবিতাটি আমাদের পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে। ঠিক আছে, এরপর ওই পরিযায়ী পাখিদের নিয়ে ইংরেজিতে কিছু সেন্টেন্স দিয়েছে, সেই সেন্টেন্স গুলোকে সাজিয়ে লিখতে হবে।
পাটিগণিত একই রকম ভাবে আমার ফর্মেটিভ অ্যাসেসমেন্টে পাটিগণিত চলে এসেছে। অতীত পাখি থেকে বেশ কিছু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চলছে। তারপরে লিসেন অ্যান্ড সে, এই যে লিসেন অ্যান্ড সেতে আছে যে বিভিন্ন কবিতাগুলো, যে ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট, এগুলো কেন দেওয়া হয়েছে বলো? শুধু আনন্দের জন্য না, আনন্দের জন্য এটা আমরা আগে শিখে নিয়েছি এবং কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য এটা আমরা আগেই জেনে নিয়েছি। আর কি এক্সট্রা বলবে? হ্যান্ড অন অ্যাক্টিভিটি। হ্যান্ড অন অ্যাক্টিভিটির থেকে বড় কথা হচ্ছে ওরা শুনবে আর বলতে শিখবে। মানে যে 4টা স্কিল আছে আমাদের, প্রোডাক্টিভ আর রিসেপটিভ আর প্রোডাক্টিভ, তো সেই ক্ষেত্রে এখানে শোনা আর বলার যে স্কিলটা সেটা আমরা চেক করব আর শেখাবো। ঠিক আছে? এরপর একই রকম ভাবে ওই তোমার ওই কার্ডের সাহায্যে একক দশকের যোগ বিয়োগের ধারণা দেওয়া হয়েছে। আর শঙ্খ ঘোষের বেলুন বাড়ি বলে একটা কবিতা দেওয়া হয়েছে। এবং তোমার ওই অ্যান্ড, হানিবি, মাস্কিউটো, বাটারফ্লাই, ককরোচ, মানে ইংরেজিতে ভোকাবুলারি, মোদ্দা কথা ইংরেজিতে ভোকাবুলারি বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। আর ওই তোমার পাটিগণিতের যে অঙ্কগুলো আছে একক দশক করে, সেগুলোও শেখানোর চেষ্টা করা হচ্ছে। পরপর সেইভাবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চলছে। বেলুন বাড়ি থেকেও ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চলছে, একই জিনিস চলছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে? মানে তোমার ভোকাবুলারি শেখাচ্ছে, তারপরে কবিতা দিয়ে সেইগুলো অ্যাসেস করছে, তাদের শোনা এবং বলার ক্ষমতা বৃদ্ধি করছে, এবং পাশাপাশি তাদের কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে যার মাধ্যমে তারা অ্যাসেস করছে। এইটাই মোটামুটি চলেছে 136 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। না, 136 নম্বর পৃষ্ঠাটা ইম্পর্টেন্ট। 136 নম্বর পৃষ্ঠায় এসে এবার গুণের ধারণা দিচ্ছে। দেখো এখানে তোমার 3টা ফুল, আর 3টা ফুল যে দুবার থাকলে 6টা হয় তো গুণে, তো সেই গুণের ধারণাটা ছবির সাহায্যে দিচ্ছে। ঠিক একই রকম ভাবে 2টা ফুলের দল যদি 3বার থাকে তাহলে সেটা 6 হয়। তো সেইটা ওরা গুণ করে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এখান থেকে একটা প্রশ্ন আসে যে যোগ থেকে আমরা গুণে কিভাবে যাব, তুমি করে কিভাবে দেখাবে? তখন এই দল করে দেখিয়ে দেবে যে ধরো 2টা ফুলের 2টা গ্রুপ হলো। ঠিক আছে? তো 1 2 3 4। ঠিক আছে? তো দুটা গ্রুপকে আলাদা করে দিলে করার পর যখন তুমি 2 গুণ 2, মানে 2টা ফুলের 2টা গ্রুপ, তাই 2 গুণ 2 4 হয়ে যাচ্ছে। এইভাবে এক্সপ্লেন করে দিতে পারবে। এই প্রশ্নগুলো করে অনেককেই করে দেখাতে বলেছে। আচ্ছা, তারপর দেখো আমাদের গ্রাম বলে বন্দে আলী মিয়ার একটা কবিতা আছে যে আমাদের গায়ে ছোট ছোট আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে, সেটা সবে মিলে নাহি কেহ পর। ওই যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ওইটা কিন্তু নয়। হ্যাঁ, এটা আলাদা কবিতা। তো এখানে অনেকে কনফিউজ হয়ে গিয়ে ভুল করে বলে ফেলে, এবং এই কনফিউশনটাকে ওরা ব্যবহার করেছে ইন্টারভিউতে। অনেকেই বলেছে যে বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম যে কবিতাটা আছে সেই কবিতাটা বলো তো দেখি, 4 লাইন বলো। ওরা অনেকেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বলে দিয়েছে, তো ওটা ভুল। ওরা চেক করেছে যে না, তাহলে এ তো টেক্সট বুক কিছু পড়ে আসেনি। আচ্ছা, তাহলে আজকে 137 পৃষ্ঠা, একটা 138 পৃষ্ঠায় শুধু একটা মর্নিং সিন, লোকালিটির মর্নিং সিন ড্র করতে বলেছে, এটা আছে। আর কিছু নেই। আমি আজকে 138 পৃষ্ঠা পর্যন্ত অ্যানালিসিস করে রাখলাম। এইবার আমাকে তোমরা এই আজকে টেক্সট বুক থেকে তোমাদের মনে যে প্রশ্ন অ্যারাইজ করেছে সেগুলো পরপর জিজ্ঞাসা করো। ম্যাম, হুম বলছিলাম কি, আমরা যে ইন্টিগ্রেটেড ভাবে আমার বইটা লেখা আছে, মানে হুম বাংলা, ইংলিশ এবং অঙ্ক, হুম সেখানে আমি দেখলাম, যেটা আমার মনে প্রশ্ন জেগেছে আর কি, যে বাংলা বিষয়গুলো যেগুলো আছে হুম। প্রথমে দিয়ে দিত, বা ম্যাথ গুলো মিডিলে, সে সময় পরপর সাজানো হতো, মানে একটা বাংলা পড়ছি তারপর একটা ইংলিশ, একটা ম্যাথ, এরকম কেন ব্যাপারটা? এরকম কেন ব্যাপারটা ইন্টিগ্রেটেড করে কারণ দেওয়া হয়েছে? আমরা একটা বাংলা কোন ওই যে গল্পটা উচিত শিক্ষা পড়লাম, তার যে অনুশীলনীটা মিডিল একটা ইংলিশ দিয়ে দিয়েছে, তারপরে অনুশীলনী আসছে, হ্যাঁ, এরম তার তারপরে তার আসছে না কেন? কারণ তার কারণ এটাই ইন্টিগ্রেটেড পদ্ধতি, কারণ এখানে আমরা সেপারেট করতেই পারবো না। মানে বাচ্চাদের মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি যে 3টা আলাদা আলাদা সাবজেক্ট, সেটা সেই বোধটা তৈরি করবে না এখানে। না না ম্যাম, আমি সেটা বলছি না।
মানে হ্যাঁ, অনুশীলনীটা পরে ম্যাডাম আসতে না কেন? ওই জন্যই বইয়েতে সেইভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, বুঝতে পেরেছো? ম্যাডাম ও আচ্ছা। হ্যাঁ, বলো ম্যাডাম বলো। এখানে কিন্তু বাচ্চাটা আরেকটা জিনিস করা হচ্ছে। হুম এই যে আমাদের তোমার স্কিমা ইকুইলিব্রিয়ামের যে ব্যাপারটা আছে কিনা, বিভিন্ন তথ্য নিচ্ছে ওরা, হুম অ্যাকোমোডেশন করতে পারছে কিনা, হুম ইকুইলিব্রিয়াম করতে পারছে কিনা, হুম এটা এখানে জাজ করা হচ্ছে। এখানেও জাজ করা হচ্ছে। আর ওদের মধ্যে এই যে এটা আমাদের চোখে পড়ছে, কারণ আমরা কিন্তু জেনে গেছি যে 3টা সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্ট, কিন্তু বাচ্চারা জানে না। বাচ্চাদের কাছে হোল ওয়ার্ল্ডটা একই রকমের, ওরা আলাদা করতে শেখেইনি। ওরা সাদা কালোর মধ্যে তফাৎ বোঝে না, কিন্তু সব এক ওদের কাছে। এই প্রথম আর দ্বিতীয় প্রথম আর দ্বিতীয় শ্রেণী বিশেষ করে ওদের কাছে কিন্তু সব বিষয়টা এক। যেটা ওদের ভালো লাগে সেটা ভালো লাগে, যেটা লাগে না লাগে না। তো ইন্টিগ্রেটেড মেথড মানেই তাই, ওরা আলাদা করতে পারবে না। তো সেই জন্যই বিষয়বস্তুটাকে সেইভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখো, যে কোনো টপিক, ঠিক আছে, যে কোনো টপিক যেটা আমরা শেখাচ্ছি, ধরো মাস শেখাচ্ছি, সেটা ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে, আবার একই রকম ভাবে সেই মাস দিয়ে অঙ্ক শেখানোর চেষ্টা করা হচ্ছে। তার মানে একটা থিম দিয়ে 3টা সাবজেক্টই শিখিয়ে দিচ্ছে। তার মানে বিষয়বস্তুটা তাদের মধ্যে একটা সামগ্রিকভাবে স্কিমা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তো এটা ম্যাম হচ্ছে এটাই সাইন্টিফিক কারণ। বলো। ম্যাম উপকথার ব্যাপারটা আরেকবার একটু বলবেন, আর টিএলএম আর এলটিএম এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, ওটা একটু বলবেন। উপকথা হলো লোক সংস্কৃতির অন্তর্গত একটা পাঠ, যেখানে মূলত মানুষের মুখে মুখে গল্প প্রচলিত হয়, এবং উপকথার মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া যেতেও পারে, নাও দেওয়া যেতে পারে, কিন্তু দুটো ফিচার্স থাকবে। এটা গল্পের মতন হবে, আর এর কোনো লিখিত প্রমাণ থাকবে না, এটা মানুষের মুখে মুখে প্রচারিত হবে। আচ্ছা, টিএলএম আর এলটিএম এর মধ্যে পার্থক্য কি? টিএলএম মানে হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল, আর এলটিএম মানে হচ্ছে লার্নিং টিচিং মেটেরিয়াল। এবার এই একই তো জিনিস, তাহলে এটাকে উল্টো করা হলো কেন? কারণ বর্তমানে শিক্ষণের সেন্টারে হচ্ছে শিক্ষার্থীরা বা লার্নাররা। সেই জন্য বর্তমানে আগে কি করা হতো, আগে টিচার যেমন ভাবে পড়াতে চাইবে সেইভাবে টিচিং মেটেরিয়াল ব্যবহার করবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যেহেতু পেডাগজির একেবারে সেন্টারে বাচ্চারা চলে এসেছে, তো এখানে টিচারের কোনো মানে চাহিদা থাকবে না। বাচ্চাদের যেভাবে প্রয়োজন হবে সেইভাবে টিচারকে এলটিএম বা টিচিং মেটেরিয়াল ব্যবহার করতে হবে। তো সেন্টারে বাচ্চারা চলে এসেছে, সেন্টারে শিক্ষণ বা লার্নিংটা চলে এসেছে, যে সেই জন্য এই টার্মটা চেঞ্জ করে টিএলএম থেকে এলটিএম করে দেওয়া হয়েছে। ঠিক আছে ম্যাম। ম্যাম বলছি কি, আরেকটা প্রশ্ন ছিল। আপনি অনেকদিন আগে আমাদেরকে বলেছিলেন যে ওই কয়ে দীর্ঘিকারে কি আর কয়ে হস্যিকার, এর দুটোর মধ্যে মানে কোনটা কখন ইউজ করব, এটা আরেকবার একটু বলবেন, ভুলে গেছি। কয়ে হ্রস্বই কি ব্যবহার করব যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয়। যেমন তুমি কি আজকে ভাত খেয়েছো? হ্যাঁ। বা তুমি কি আজকে ভাত খেয়েছো? কয়ে হ্রস্বই না। তো যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় শুধু, সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা কয়ে হ্রস্বই ব্যবহার করব। কিন্তু যে সমস্ত প্রশ্নের উত্তর এরকম হবে যে আজকে তুমি কি দিয়ে ভাত খেয়েছো, কয়ে দীর্ঘি, তখন উত্তর দেব যে আজকে আমি মাছ দিয়ে, শাক দিয়ে আর কুমড়ো আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছি। যে সমস্ত প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে শেষ করা যায় না, সেই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে কয়ে দীর্ঘি ব্যবহার করা হয়। ঠিক আছে ম্যাম। ম্যাডাম ম্যাম ওই অ্যাক্টিভিটি আর এক্সারসাইজ এর মধ্যে ডিফারেন্সটা একবার বলবেন? অ্যাক্টিভিটি আর এক্সারসাইজ এর মধ্যে এক্সারসাইজের ব্যাপারটা এরকম ছিল যে ওটা অনেক বোরিং, এবং মানে কি বলবো, কোনো একটা পাঠ মুখস্থ করেছে, সেই মুখস্থটা কতখানি যথার্থ হয়েছে, প্র্যাকটিস কতখানি ভালো করে করেছে, সেটা মানে সেইটা প্র্যাকটিস করাচ্ছি আমি। অ্যাকচুয়ালি এক্সারসাইজ শব্দটা এসেছে প্র্যাকটিস থেকে, অনুশীলন থেকে। তো ব্যাপারটা অনেকটা রোট লার্নিং এর মতন হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি হ্যাঁ বলো। একটা কি জ্ঞানমূলক যাচাই করা হচ্ছে, একটা হ্যাঁ সামর্থ্য যাচাই করা হ্যাঁ হচ্ছে কিছু? যখন আচ্ছা। যখন
একদম তাই। যখন এক্সারসাইজ দিচ্ছে তখন আমি শুধু নলেজ চেক করছি সেখানে। আমি বাকিগুলো কিন্তু চেক করছি না। বাকি ডোমেইন গুলোতে যাচ্ছি না কিন্তু। কিন্তু যখন আমি অ্যাক্টিভিটি দিচ্ছি তখন সেটা এমনভাবে দেওয়া আছে, এমনভাবে অ্যাক্টিভিটি গুলো দেওয়া হয় দেখবে যে সেখানে মোটামুটি ৩ টা ডোমেইন তো থাকেই। যে তার সামাজিক ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, তার বৌদ্ধিক ডেভেলপমেন্ট কেমন হচ্ছে এবং শুধু তাই না, সে জ্ঞানমূলক কত দিক থেকে মানে কতটা অর্জন করেছে, তার বোধ কতটা তৈরি হয়েছে, দক্ষতা তৈরি হয়েছে কতটা, প্রয়োগ কতটা তৈরি হয়েছে। এই ৪ টা ডোমেইন মূলত এই ৪ টা ডোমেইনই কিন্তু আমরা চেক করে নিতে পারছি। তো ওই জন্য এক্সারসাইজের থেকে অ্যাক্টিভিটি অনেক বেশি বাস্তবসম্মত এবং ওখানে অ্যাক্টিভিটিতে ম্যাক্সিমাম যে এক্সারসাইজ গুলো দেওয়া থাকে বা যে অ্যাসেসমেন্ট করার যে টুল গুলো দেওয়া থাকে সেই টুল গুলো কিন্তু অনেক রিয়েলিস্টিক হয় এবং মূর্ত হয়, যেখানে এক্সারসাইজের টুল গুলো কিন্তু বিমূর্ত এবং সেখানে রিয়ালিয়া ব্যবহার করাই হয়নি, বাস্তবের সাথে তার কোনো অনেক সময় লিঙ্কই থাকে না, সেখানে বিমূর্ত চিন্তা বেশি করতে হয়। তো এটাই ওই জন্য অ্যাক্টিভিটি অনেক বেশি কি বলবো অনেক বেশি চাইল্ড সেন্ট্রিক এবং এখানে বাচ্চারা অনেক বেশি সক্রিয় থাকতে পারে, যেটা এক্সারসাইজে থাকতে পারে না। ওকে ম্যাম ম্যাম। আচ্ছা, ম্যাম ম্যাম বলো। বলছিলাম অ আ হ্রস্ব ই দীর্ঘ ই যেটা আছে ওটা একদম সঠিক এবং মানে সূক্ষ্ম উচ্চারণটা বলবেন একটু? অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, যখনই আমরা দেখবে যখন আমরা হ্রস্ব ই বলি তখন সেখানে ই একবার ব্যবহৃত হয়, ই মাত্রাটা একবার, কিন্তু যখন আমি দীর্ঘ ই বলছি তখন সেটা মানে অনধিক দ্বিমাত্রার তো হবেই। তো সেটা দীর্ঘ হচ্ছে, অনেকটা দীর্ঘ সময় লাগছে, ওর জন্য সেটা দীর্ঘ ই। আর যেটা কম একমাত্রার উচ্চারণ সেটা হলো হ্রস্ব ই। ঠিক আছে, হ্রস্ব মানে কম, দীর্ঘ মানে বেশি। ম্যাডাম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের একটা ভিডিও দেবে, চাপ নিচ্ছিস কেন? বলা আছে হ্যাঁ, ম্যাম। এবং আমি ভিডিও দেব এবং আমি মানে নিজেও প্র্যাকটিস করছি এবং আমার মানে পড়াতে গিয়ে আমার মনে হয়েছে যে ওই জায়গাটাতে আমার খামতি আছে, তো তাই জন্য আমি করছি। সে তোমাদেরকেও দেব। সেটা হচ্ছে আমি হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় এবং বাংলা হাতের লেখা, আমি বাংলা ইংরেজি দুটাই প্র্যাকটিস করছি। তো বাংলা হাতের লেখা প্রথমে আমি তোমাদের দেব যে প্রত্যেকটা বর্ণে কিভাবে সুন্দর করে মাত্রা দেবে এবং আমি যেটা এখন মানে নতুন শিখছি সেটা হচ্ছে যে রুল টানা খাতা। যেমন ধরো তোমাদের মধ্যে অনেকে জেনে থাকবে কিন্তু আমি ছোটবেলায় এগুলো শিখিনি, ওই জন্য এখন আমাকে আবার নতুন করে শিখতে হচ্ছে। সেটা হচ্ছে বাংলায় দেখবে বাংলা রুল টানা খাতায় 2টা রুল আছে, আর ইংরেজি রুল টানা খাতায় কিন্তু 4টা দাগ বা 4টা রুল আছে। তো কেন দেওয়া আছে সেটা আমি রিসেন্টলি জানলাম যে ইংরেজিতে যে স্মল লেটার গুলো থাকে সেই স্মল লেটার গুলো ওই স্মল 2টা রুলের মধ্যে থাকবে, আর যে ক্যাপিটাল লেটার গুলো থাকে সেই ক্যাপিটাল লেটার গুলো 4টা রুলের মধ্যে থাকবে, মানে মোদ্দা কথা লেটার গুলোর মাপ বোঝার জন্য ওই রুল গুলো থাকে। তো হাতের লেখা সুন্দর কার হবে বা হবে না সেটা ডিপেন্ড করে কিছু মাত্রার উপরে এবং দাগগুলো কতটা সোজা হচ্ছে তার উপরে। তো কেউ যদি ছোটবেলা থেকে ওই দাগগুলো দেওয়া প্র্যাকটিস করে নেয় তাহলে কিন্তু তার হাতের লেখা ভালো হতে বাধ্য। এবার আমার স্কুলে বেশ কিছু স্টুডেন্ট আছে যাদের হাতের লেখা একদম বোঝা যায় না, একদম নোংরা জঘন্য। তো আমি যখন তাদেরকে বোঝাতে যাই তখন তারা বারবার বলে যে তাহলে তুমি আমাদের শিখিয়ে দাও আমার হাতের লেখা আমরা কি করে সুন্দর করব। তো সেই জন্য এখন আবার নতুন করে আমাকে শিখতে হচ্ছে। তো তোমাদেরকে আমি সেগুলো শেয়ার করব, আমি সেগুলো নিয়ে ভিডিও বানাবো। আমার কিছু ভিডিও আছে, আমার না, আমি অন্য একটা ভিডিও পেয়েছি সেটা পাঠাবো বাংলাদেশের। তো সেগুলো থেকে তোমরা হাতের লেখাটা প্র্যাকটিস করে নিও, কারণ হাতের লেখা চেক করবে। ম্যাম হুম বলছিলাম যে এরকম কোনো ইনফরমেশন আছে কি যে প্রাথমিকে বর্ণ পরিচয় ঢোকানো হচ্ছে? হ্যাঁ আছে, বর্ণ পরিচয় ঢোকানো হবে আবার। আচ্ছা ম্যাম, বলছিলাম যে আপনি তো বলছিলেন যে সাধু ভাষার জন্য প্রাথমিকে বর্ণ পরিচয়কে ঢোকানো হয়নি, হুম তাহলে আবার কিসের দরকার পড়ে গেল যে বর্ণ পরিচয়কে ঢোকানো? ওটা তো সাধু ভাষায় লেখা রয়েছে। হয়তো কিছু মডিফাই করবে, আর প্রয়োজন পড়েছে না, এটা সেটা রিভাইসড ম্যাম, প্রয়োজন এটা পড়েছে রিভাইসড। রিভাইজ প্রয়োজন পড়েছে তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে মানে আমাদের বাংলা ভাষার যে মানে চলিত রূপটা, সেই চলিত রূপটা এত বেশি মডার্ন হয়ে গেছে, এত বেশি আধুনিকতার স্তরে পৌঁছে গেছে
যে সেখানে বাংলা ভাষার যে অ্যাকচুয়ালি ঐতিহ্যবাহী রূপটা কিন্তু আমরা পাচ্ছি না। প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বাংলা ভাষার যে এই প্রশ্নটা করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো সেই জন্য এই পয়েন্টগুলো নোট ডাউন করে রেখো। আর 2 নম্বর হচ্ছে যে বর্ণ পরিচয় যেভাবে ক্রমপর্যায়ে ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, মানে এবং যুক্ত বর্ণগুলো যেভাবে ক্রমপর্যায়ে সুন্দরভাবে শেখানো হয়েছে ধাপে ধাপে, সেইটা কিন্তু আমরা অন্য বইতে পাই না। অন্য বইতে সেটা অনুকরণ করার অবশ্যই চেষ্টা করেছে। আমার বই ক্লাস 1 এবং 2 তে কিন্তু আমরা সেটা দেখেছি, কিন্তু অত সুন্দরভাবে ওখানে কিন্তু উপস্থাপন করতে পারেনি। বর্ণ পরিচয়ের উপযোগিতাটা আরো অনেক বেশি, সেই জন্য বর্ণ পরিচয় ফিরিয়ে আনা হচ্ছে। ম্যাম, হুম বর্ষার দিনে যে কবিতাটা আছে না, হুম ওখানে দেখছি যে বৃষ্টি লিখেছে আর সৃষ্টি লিখেছে, তো ওখানে বৃষ্টি আর সৃষ্টি লিখলে হতো না? দেখো, সৃষ্টি যেটা আছে বা বৃষ্টি আছে, এগুলো হচ্ছে আঞ্চলিক রূপ, ঠিক আছে? এবার কবি ওই আঞ্চলিক ভাষার রূপটাই ব্যবহার করতে চেয়েছেন বলে ওরকম ব্যবহার করেছে। দেখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বেশি রাঢ় অঞ্চলের যে ভাষা, বরেন্দ্রী উপভাষা, সেই উপভাষা বেশি ব্যবহার করেন। বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমনিতে তো মোটামুটি একদম শুদ্ধ ভাষাতেই লিখতেন, তো তারপরেও ওনার বেশ কিছু উপন্যাসে কিছু আঞ্চলিক রূপ মানে আঞ্চলিক শাব্দিক রূপ আমরা দেখতে পাই। এবার এইগুলো লেখকরা কেন ব্যবহার করে? কারণ লেখকরা ওই মাটির কাছাকাছি মানুষের মনের রূপটাকে মূর্ত করে তোলার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করে। ম্যাডাম, এতে ক্যারেক্টারটা ফুটে ওঠে ভালো। হ্যাঁ, এতে রিয়েলিস্টিক একটা এফেক্ট ফুটে ওঠে। টেলিগ্রামে কোশ্চেন দিয়েছি তো। আচ্ছা, ওয়েট করো, আমি দেখে বলছি। ম্যাডাম, বলো। ম্যাডাম, ঠাকুরমার ঝুলি তাহলে কোনটাতে পড়বে? নীতি কথা না ওই উপকথা? ঠাকুমার ঝুলি নীতি কথাতে পড়বে না। ঠাকুমার ঝুলির কিছু কিছু গল্প আছে যেগুলোতে নীতি কথা দেওয়া হয়েছে, তো সব গল্পে তো নীতি কথা নেই, তো ঠাকুমার ঝুলি কিন্তু উপকথা, ফোকলোর। আচ্ছা, চাতাল হলো এটা একটা আঞ্চলিক রূপ, যেটা ওই বড় উঠানকে, ধুলোমাখা উঠানকে বলা হতো। কার্নিশ হচ্ছে যে কোনো কোণা, যেমন ছাদের কোণাকে কার্নিশ বলা হয়। ধারালো যে কোণাগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার কার্নিশ। আর জাফরি মানে আমি জানি না, ওটা আমাকে জেনে বলতে হবে। আর তুমি আরো কিছু মানে পাঠিয়েছিলে, যেমন কপোত। কপোত মানে হচ্ছে পায়রা, মানে মেল পায়রাকে কপোত বলা হয়। আর প্যারাবত পায়রা। আর পক্ষ হচ্ছে ওই চোখের যে পালক হয় না, যে চোখের যে আইল্যাশেস, ওইগুলো হচ্ছে পক্ষ। আর কারোর ম্যাম কোনো প্রশ্ন আছে? বলো। ম্যাম কি যে বইগুলো কিভাবে আমরা মানে নোট ডাউন সম্পূর্ণ করবো বললেন না তো। থেকে এগুলো জান্তব, পড়বো গজেন্দ্র, হেসরা, থেকে করি। একটু বললে ওগুলো ভালো বলে হতো। দেবো পরে। বইগুলো কিভাবে অ্যানালাইসিস করবে সেটা তো আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি, পড়াতে পড়াতে বলে যাচ্ছি। এই যে আমি প্রথম কথা, যে প্রথম শ্রেণীতে কোন কোন গদ্য পদ্য আছে, কার চার্ট তৈরি করবে। মানে আমি একটা এক্সাম্পল নিলাম, প্রথম শ্রেণীর বইতে চার্ট তৈরি করবে, এবং তারপর কোন কোন গান আছে সেগুলোর চার্ট তৈরি করবে। তারপর আমরা ওখানে কি কি পাচ্ছি, যেগুলো আমি আলোচনা করছি। আমি এতদিন ধরে ধরো একটা বই অ্যানালিসিস করতে কম করে আমার 4 দিন লাগছে, তো বিশেষ করে দ্বিতীয় শ্রেণীতে সময় লাগছে। এরপরে পাতাবাহার যাব, সেখানেও 4-5 দিন লাগবে। তো অ্যানালিসিস কেন করছি? যাতে এগুলো তোমরা নোট ডাউন করো। এবং প্রত্যেককে বলছি যে খাতা পেন নিয়ে ক্লাস করতে বসবে, রেকর্ডিং থাকবে, কিন্তু তারপরেও খাতা পেন নিয়ে বসবে ক্লাস করতে। এগুলোই তো অ্যানালিসিস চলছে, বইগুলোতে এইভাবেই পড়বে তোমরা। নোট কি করে করবে আমি বলেই দিলাম, যে ওই যেগুলো নলেজের ব্যাপার আছে সেগুলো ওইভাবে লিখে নেবে। আর বোধের যেগুলো ব্যাপার আছে, যেগুলো আমি ইম্পর্টেন্ট জায়গা বলছি, যে এই টপিকের মাধ্যমে এই শেখানো হচ্ছে, এই টপিকের মাধ্যমে এই শেখানো হচ্ছে, সেগুলো নিজেদের ভাষায় লিখে নেবে।
আমি তৈরি করে দিতে পারতাম, বা আমার তৈরি করা আছে, মালদাতে পড়ে আছে, নিয়ে আসতে হবে। কিন্তু আমি যদি ওগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের সেটা এফেক্টিভ হবে না। নিজে লিখে নিজে পড়া, ওটা মাথায় অনেক বেশি ছাপ ফেলে, অনেক ভালো ডিপ স্কিমা তৈরি করে। আর কারোর কোনো প্রশ্ন আছে? মীনাক্ষীর কোনো প্রশ্ন আছে? না দিদি, এখন আমি এমনি ঠিকই আছে, দেখি। আচ্ছা, ম্যাম ডেমো কোথায় পাঠাবো? টেলিগ্রামে। না ও দিদি, বলছি কি ডেমোর বিষয়ে, সেটা হচ্ছে আমি যে কোনো একটা টপিকের উপর ভিডিও করে তোমাকে পাঠিয়ে দেবো, নাকি তুমি নির্দিষ্ট টপিক বলে দিয়েছো? আমি তো আগের ক্লাসগুলো তো ছিলাম না, না না, ওই জন্য তোমার যেরকম পছন্দ তার উপরে তুমি ডেমো, টপিকের উপরে তুমি ডেমো তৈরি করে আমাকে পাঠাবে। ডেমো তৈরি করে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো, না হোয়াটসঅ্যাপে না, টেলিগ্রামে? টেলিগ্রামে। টেলিগ্রামে দেবো, হুম। আচ্ছা ঠিক আছে। কোশ্চিন যে গ্রুপটাতে আছে সেই গ্রুপটাতে লিংক দিলে ভালো হয়। আচ্ছা, আমি দিয়ে দেবো আজকে। ম্যাম বলছিলাম কি, আপনি কি পেডাগোগি পার্টটা পড়াবেন? পেডাগজির পার্ট দেখো, পেডাগজি তো ম্যাক্সিমামটাই তোমরা করে এসেছো, তো আমি পেডাগজি বেশি হাইলাইট করব না, কারণ ওগুলো পড়া তোমাদের, ওগুলো নিজেরা দেখবে। আমি পড়াবো তোমার এডুকেশনের যে পার্টগুলো, যেমন শিক্ষা কমিশন গুলো আছে, তারপরে তোমার বিভিন্ন যে ফিলোসফিক্যাল থিওরি গুলো আছে, মানে অ্যাকচুয়ালি এডুকেশনের যে ফিলোসফি, সেগুলো পড়াবো। ফ্রয়েড পড়াবো, এডুকেশনের ফিলোসফি পড়ছে, ফ্রয়েডের মধ্যে আছে ফ্রয়েবেল আছে, কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থা আছে, আমি এগুলো পড়াবো। কিন্তু যেগুলো ধরো মোটিভেশন, যে পার্টগুলো তোমরা টেটে পড়ে এসেছো, ওই পার্টগুলো আমি আর ধরবো না, ওগুলো নিজেরা বাড়িতে পড়ো। ম্যাডাম, ওকে ম্যাম। ম্যাডাম আপনি বলো। ভিডিও দিচ্ছেন আপনি হ্যাঁ, ভিডিও আজকে পাঠাচ্ছেন? আমি একটা পাঠিয়েছি, ওটা এখনো যায়নি, যাবে। কই কই আসছে না তো, যায়নি আসেনি তো। এখনো পুরোপুরি, যাবে ওটা, কারণ আর আমি তো কত ক্লাস আছে, নিতে শুরু করলাম। আর কটা বাকি আছে? আর বাকি আছে আজকে নিয়ে 4টা। ঠিক আছে। আর একটা কথা কি বলতো, তোমাদের যেমন চাহিদা বেড়েছে, সেরকম আর স্কুলের স্টুডেন্টদেরও চাহিদা বেড়েছে, বিশেষ করে পিপিআর 1 এর বাচ্চাদের। তারা তো মানে সেই রীতিমতো নতুন কিছু শেখার জন্য মেলা বাদ রেখে চলে আসছে স্কুলে, তো যার ফলে ওদের পিছনেও আমাকে অনেকটা খাটতে হচ্ছে। এবং তাদের রিকোয়েস্ট যে তোমার তাদেরকেও অনলাইনে পড়াতে হবে, মানে আমি যখন ম্যাটারনিটি লিভ নেব, তো তখন যেন আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ইউটিউবে তাদেরকে পড়াই, না হলে তারা নাকি মানে কি বলবো, তারা পিছিয়ে পড়বে, তাদের মেন্টালিটি এরকম। তো যা, এবং তার সাথে তো শারীরিক প্রবলেম চলছেই, জ্বর হ্যানা দ্যানা, ওই নিয়ে স্কুল টানছি। এবার এমনটা না যে আমি স্কুলে গিয়ে একটু রেস্ট পাই, স্কুলে গিয়ে আমি একটা মিনিটও বসবার সুযোগ পাই না। যখন ভাতটা খাই, তখনও এসে ওরা আমাকে প্রশ্ন করতে থাকে। তো এখান থেকে আমি বুঝেছি যে যারা বলে, যে সমস্ত টিচাররা বলে যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, বা সরকারি স্কুলের বাচ্চারা পড়াশোনা করতে জানে না, তারা পড়াতে পারে না। ম্যাডাম হুম। বলছি, আমার যেটা মনে হচ্ছে টেক্সট বুক অ্যানালাইসিসে মোটামুটি 3 মাস লেগে যাবে, না, আমার যেটা 3 মনে মাস হচ্ছে। লাগবে না, 3 মাস লাগবে না। এরপরে ডিসেম্বরে আমার ওই পুচকেগুলোর পরীক্ষা শেষ হয়ে যাবে, সেকেন্ড উইকের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো থার্ড উইক থেকে আমাকে হয়তো, মানে আমার মানে যেহেতু আমার শরীরটা ভালো নেই, সেহেতু আমার এইচএম বললেন যে থার্ড উইক থেকে রোলিং করবে, যে হয়তো সপ্তাহে 3 দিন হাফ ডেতে আমাকে ছুটি দিয়ে দেবে, এরকম করবে। তো সেটা যদি হয়, কারণ তখন তার স্টুডেন্ট আসবে না, সব তো জানুয়ারি থেকে ভর্তি হবে, তখন পরীক্ষা দেওয়ার পর স্টুডেন্টরা সব ঘুরতে চলে যাবে। তো সেই জন্য হয়তো আমাকে গিয়ে হাফ ডেতে ছেড়ে দেবে, সপ্তাহে 3 দিন, আর বাকি 3 দিন ফুল ডে থাকতে হবে। তো তখন গিয়ে আমি ডিসেম্বরে সিলেবাসটা টানবো। তাছাড়া তোমার ফেব্রুয়ারি থেকে তো আমি ম্যাটারনিটি লিভ নেব ভাবছি, এখন দেখা যাক। তো ম্যাটারনিটি লিভ নিলে তো আমি তো রোজই তোমাদের ক্লাস নিতে পারবো, শুধু শনিবারটা বাদ দিয়ে, তো অতদিন লাগবে না। কিন্তু তোমাদেরকে একটু, মানে যেটা আমি হোয়াটসঅ্যাপে লিখেছিলাম, যে প্রশ্নগুলো পরে করবে,
ধরো একদম পরীক্ষা এসেছে তার 15 দিন আগে প্রশ্ন করতে থাকো, কিন্তু আমি তার আগে সিলেবাস তো নেই, মানে তার আগে আমার যেগুলো পড়াবার কথা সেগুলো আমি শেষ করে দেবো। আর বারবারই বলছি, আমি পিডিএফ পাঠাতে থাকবো, মোটামুটি সপ্তাহে 2টা করে পিডিএফ পাঠাবো। এইবারে আমি জেলা নিয়ে পিডিএফ পাঠাবো, আর কিছু শিক্ষা কমিশন নিয়ে তো দুটা পাঠিয়েছে, আরো পাঠিয়ে দেবো। তো পিডিএফ গুলো পাঠাতে থাকবো, পিডিএফ গুলো তোমরা কিন্তু বাড়িতে পড়তে থাকো, ওখান থেকে প্রশ্ন হবে পরে। ম্যাম পিডিএফ কি হোয়াটসঅ্যাপে পাঠাবেন না টেলিগ্রাম? হোয়াটসঅ্যাপেই তো পাঠাচ্ছি আমি। ঠিক আছে। ওকে, ঠিক আছে, গুড নাইট, ভালো থেকো, আজকে মতো এই পর্যন্তই।